তো এই সাবজেক্টটাকে মেন্টাল অ্যাবিলিটি হিসাবে ডিনোট করে। মেন্টাল অ্যাবিলিটি, রিজনিং বা জিআই, জেনারেল ইন্টেলিজেন্স যাই বলো না কেন, কম বেশি প্রায় একই চ্যাপ্টার, ডিফারেন্স যদিও আছে। আগামীকাল যেটা রয়েছে পলিটি ক্লাস, তোমরা দেখে নিয়েছো। আগামীকাল হচ্ছে বুধবার পলিটি ক্লাস রয়েছে, বৃহস্পতিবার রয়েছে ইংলিশ ক্লাস, শুক্রবার রয়েছে বায়ো সায়েন্স ক্লাস, শনিবার রয়েছে হিস্ট্রি ক্লাস, আর রবিবার রয়েছে অঙ্কের ক্লাস। মোটামুটি আমাদের যে সাবজেক্টগুলো কম বেশি একটা মেজর রোল প্লে করে সেই সাবজেক্টগুলো রাখা রয়েছে। যদিও বলতে পারে এর মধ্যে জিওগ্রাফি নেই, জিওগ্রাফি নেই এটা ঠিক, জিওগ্রাফি শিডিউল এর মধ্যে রাখতে পারিনি, তাহলে হয়তো ম্যাথ রিজনিং একসঙ্গে করে জিওগ্রাফিটাকে রাখা যেত, এরকম ব্যাপারটা। ইকোনমিক্স অবশ্যই ফ্যাক্টর ডেফিনেটলি। তো যাই হোক, আমাদের এই সেশনের মধ্যে না থাকলেও আমাদের যে ব্যাচ শুরু হবে, যে নতুন যে ব্যাচ ক্রিয়েট করা হবে, সেখানে অবশ্যই এই সমস্ত সাবজেক্ট থাকবে এবং সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। মানে আমাদের এইখানে যে 6 দিনের শিডিউল দেওয়া আছে এখানেও তাই, আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। এবং যে সাবজেক্টগুলো নেই এখানে সেই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আলাদা ফ্যাকাল্টি থাকবে। আমি শুরু করছি তোমাদের পারমিশন নিয়ে। একটু জানিও যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। দেখো তোমাদের সামনে স্ক্রিনটা ওপেন করা আছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানিও। তোমার আবারও বলছি, তোমার দিক থেকে মেসেজ অপশন খোলা থাকছে, দ্যাট ইজ ইনকল মেসেজ, এবং তোমরা রিয়াকশন দিতে পারবে, এই দুটো অপশন কিন্তু খোলা থাকছে। আশা করি অডিও ভিডিও সবার কাছে ক্লিয়ার আছে। যদি মনে হয় অডিওর কোথাও কোনো অসুবিধা হচ্ছে, হ্যাঁ, গুগল মিট এমনি কিছুই না। আহ, মানে তুমি এখানে শুধুমাত্র ইনকল মেসেজ অপশনে এখন করতে পারবে। তোমাদের দিক থেকে দেখো মাইক্রোফোন মিউট করা আছে, তোমরা এখন চাইলে ওটাকে আনমিউট করতে পারবে না। তো যাই হোক, এই রয়েছে। আমি আপাতত আমাদের এই যে পুরো প্রসেসটা আস্তে আস্তে বলে দিই। মনে রাখো প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টা করে হবে, 8টা থেকে 9:30। আজকের ক্লাসটা হয়তো আমি 15 মিনিট এক্সট্রা সময় নেব, কেননা আজকের ক্লাসে আমরা রিজনিং তো করবো, তার সাথে সাথে অন্যান্য পার্টগুলোকে ডিসকাস করবো, যেটা অন্যান্য ক্লাসে থাকবে না। তো আমি শুরুতে চলে আসছি। মূলত আজকে আমাদের যে ক্লাসটা রয়েছে, এই ক্লাসে আমাদের যে ডিভিশন গুলো রয়েছে, আমি একটু বলে দিই যে আজকের ক্লাসে আমাদের মূলত কি রয়েছে বা কি আমরা ডিসকাশন। মূলত আমরা 3টে পার্টে আজকের ক্লাসটাকে ডিভাইড করব। ফার্স্ট পার্টে আমরা ডব্লিউবিপিএসসি এর আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো হয়, সব পরীক্ষা আমরা দেখবো না। মূলত ডব্লিউবিপিএসসি একটা দেখবে শর্ট নোটিশ বের করে রেখেছে, স্পষ্ট কথা যাকে বলি ঘন্টা বাজিয়ে রেখেছে। তো সেই সমস্ত ঘন্টা বাজানো নোটিফিকেশন গুলোকে নিয়ে আমরা মূলত আজকের সিলেবাস বা এই রিলেটেড যে এই জায়গাগুলো সেগুলোকে ডিসকাস করব। দ্বিতীয় পার্টে যে এন্টায়ার ব্যাকগ্রাউন্ড স্ট্র্যাটেজি, সেটাকে ডিসকাস করব, যে আমাদের ব্যাকগ্রাউন্ড স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। ঠিক আছে, এইটা। আর তৃতীয়ত আজকে যে আমাদের সাবজেক্ট রয়েছে রিজনিং, বা যেটাকে আমরা বলছি মেন্টাল এবিলিটি, সেই পার্টটাকে নিয়ে আমরা ডিসকাস করব। এই মূলত 3টে পার্ট রয়েছে আমাদের এই এন্টায়ার এই ক্লাসের মধ্যে। তো এই 3টে পার্ট কিন্তু আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। ঠিক আছে, আমি একদম শুরুতে এই সিলেবাসের জায়গাটা চলে আসছি। সিলেবাসের এই জায়গাটা চলে আসছি। একটু আমাকে 1 মিনিট সময় দাও, পেন ট্যাবটা ডিস্টার্ব করছে, আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি। পেন ট্যাবলেটটা ডিস্টার্ব করছে, 1 মিনিট সময় নিচ্ছি। চলো, আশা করি আর আমাদের কোনো ডিস্টার্ব হবে না। তো আমি স্টার্ট করলাম। তো মূলত কোন 3টে পার্ট বা কিছু সবকিছু বোধহয় কম বেশি বোঝা যাচ্ছে, আমি সেগুলোকে নিয়ে এক এক করে স্টার্ট করতে পারি। প্রথমে আমরা এই সিলেবাসের জায়গাটা যাচ্ছি। আমরা আগেই জানিয়েছি যে আমাদের আজকে যে 24 তারিখে রয়েছে রিজনিং, 25 তারিখ
থাকছে পলিটি 26 তারিখ, এটা যদিও গ্রুপে রুটিন শেয়ার করে দেওয়াই আছে। ইংলিশ 27 তারিখে থাকছে আমাদের বায়ো সায়েন্স। 28 তারিখ থাকছে হিস্ট্রি। আর একদম লাস্ট দিন 29 তারিখে রয়েছে ম্যাথমেটিক্স। এই আমাদের মোটামুটি এই 6 দিনের পর পর শিডিউল রয়েছে। আমি একদম সিলেবাসের জায়গাটা চলে আসছি, যে কি রয়েছে না রয়েছে একটু দেখে নাও। আশা করি আর কোথাও কোনো অসুবিধা নেই তো। চলো আমি স্টার্ট করলাম। আমাদের মূলত এই 5টা পরীক্ষা নিয়ে আমরা ডিসকাস করব। কোন 5টা পরীক্ষা এখানে দেখতে পাচ্ছ, যে আইডিও, ডব্লিউবিসিএস, এমভিআর, মিসলেনিয়াস, ক্লার্কশিপ। কেন এই 5টাকে নিয়েছে আবারও বলছি, যে ডব্লিউবিপিএসসি তোমার ডিসেম্বর 2024 থেকে মোটামুটি ফেব্রুয়ারি 2025 এই টাইমের মধ্যে বেশ কিছু আমাদের শর্ট নোটিশ বের করেছিল। তার মধ্যে অবশ্যই এই 5টা রয়েছে। এই 5টা বাদ দিয়েও আরো বেশ কিছু রয়েছে। অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর মধ্যে আছে। আমি এর মধ্যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস রাখিনি, কেননা আমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর কমপ্লিট সিলেবাস কভার হবে না। অর্থাৎ ওখানে যে কমার্সের যে পার্টটা রয়েছে সেটা আমাদের কভার হবে না। এ বাদ দিয়ে বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই কভার হবে, কিন্তু অডিটের অ্যাকাউন্টস এর এই পার্টটা আমাদের কভার হবে না, যেটা কমার্সের জন্য রয়েছে। আমি তার জন্য এটাকে রাখিনি। কিন্তু অবশ্যই অডিট এন্ড অ্যাকাউন্টস এর জেনারেল পার্ট, যেটা আমাদের ডব্লিউবিসিএস এর মধ্যেও রয়েছে, সেই পার্টটাও এখানে রয়েছে। আমি একটু আগে জিওগ্রাফি ক্লাস নিয়ে বললাম, একটু মন দিয়ে শোনো। আর যদি দেখো যে এ হচ্ছে না, তাহলে একটু পরে কোশ্চেন গুলো করো। আমি জিওগ্রাফি ক্লাস নিয়ে একটু আগে বললাম, আমরা 6 দিনের ক্লাসে কতগুলো সাবজেক্ট রাখতে পারবো বাবা। টোটাল যদি এখানে সাবজেক্ট বলি, মানে মূল সাবজেক্টের মধ্যে রয়েছে ধরে নাও প্রায় 9টা সাবজেক্ট মতো। আর যদি আমরা পারিপার্শ্বিক অন্যান্য সাবজেক্ট দিই, তাহলে প্রায় 13টা সাবজেক্ট হয়ে যাবে। তো 6 দিনে কতগুলো সাবজেক্ট রাখা যাবে? 6 দিন তো 6টা সাবজেক্ট আছে, তাই না? তো এই মূলত 5টা পরীক্ষার টার্গেট রাখা মূলত এই একটাই কারণ, যে এই পরীক্ষাগুলো কিন্তু কম বেশি সিমিলারিটি রয়েছে, এবং ডব্লিউবিপিএসসি এইগুলোকেই কিন্তু তোমার ইয়ে বের করেছিল, শর্ট নোটিশ বের করেছিল। ঠিক আছে, আমি এক এক করে চলে আসছি। প্লিজ, আমি আপাতত কমেন্ট বক্সটা বন্ধ রাখছি। পিডিএফ নোট সবকিছু পাওয়া যাবে না কেন? আমি তো একটু আগেই বললাম যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস কিন্তু ইন্ডিভিজুয়ালি শেয়ার করা হবে। একটু ওয়েট করে তো সবকিছু বলছি। প্রথমে চলে আসছি, মানে আমরা এই সিরিয়ালে যাব আইডিও। কারণ আইডিও প্রথমে রেখেছি এই কারণে, যে আইডিও নোটিফিকেশনটা প্রথমে বের করবে, তারপরে বলেছিল ডব্লিউবিসিএস, তারপরে এমভিআই, বোথ টেকনিক্যাল নন টেকনিক্যাল, দেন মিসলেনিয়াস, ক্লার্কশিপ। এইভাবেই কিন্তু ডব্লিউবিপিএসসি তাদের শর্ট নোটিশ বের করেছিল, এবং ডেট দিয়ে জানিয়ে দিয়েছিল যে এই ডেটে নোটিশ বেরোবে, এই ডেটে প্রিলিমিনারি পরীক্ষা হবে, এরকম ভাবে সবকিছু। আমি জানি না পিএসসির এখন কোথায় সেগুলো কি রয়েছে। যাক, যেহেতু আমরা পলিসি মেকার নই, আমরা ঠিক করতে পারবো না যে কবে কি পরীক্ষা হবে। আমরা শুধুমাত্র এটাকে বিশ্বাস রাখতে পারি যে হ্যাঁ বলেছে মানে হবে নিশ্চয়ই, এই ব্যাপারটা। এর বাইরে কিন্তু আমাদের আর সেইভাবে খুব একটা ক্যাপাসিটি নেই। আমি চলে আসছি সোজা ডব্লিউপিএসসি এর আইডিও পরীক্ষাটার মধ্যে, বা এর ডিটেলস এর মধ্যে। যে আইডিওর মধ্যে প্রথমে যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এটাই পরীক্ষা নেয়। তো এগুলো যেগুলো খুব একটা দরকার নেই, আমি সেগুলোকে ডিসকাস করবো না, কারণ প্রত্যেকটা কলাম ধরে ধরে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। মূলত খেয়াল করে দেখো, এই যে রয়েছে যে সংক্ষিপ্ত যে বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করেছিল 24শে ডিসেম্বর এ করেছিল। যাক, এখানে কম বেশি আমাদের বয়সগুলো এরকম 39 থাকে। এটা কিন্তু জেনারেল, ঠিক আছে, এটা কিন্তু জেনারেলদের জন্য। মনে রাখবে এসসি এসটি যদি হয় তাহলে +5 ইয়ার্স এর রিল্যাক্সেশন পাবে, আর ওবিসি হলে +3 ইয়ার্স এর রিল্যাক্সেশন পাবে। এই রয়েছে মূলত। এটা সেন্ট্রাল স্টেট সব ক্ষেত্রে প্রায় একই রকম। নেক্সট এর যে প্রসেস রয়েছে, এটা হচ্ছে রিটেন টেস্ট, তারপরে ইন্টারভিউ। অর্থাৎ এখানে কিন্তু একটাই পরীক্ষা রয়েছে, রিটেন টেস্ট একটাই পরীক্ষা হবে। তো আমি আইডিওর সিলেবাসটা একবার দেখে নিই। এখানে যেটা রয়েছে, যে বলে দেওয়া আছে যে আইডিওর মধ্যে একটা বিশেষত্ব আছে আলাদা করে, আমি আসছি সেই জায়গাটা। তো এর মধ্যে চলে যায়, একেবারে এর মধ্যে চলে আসছি। এখানে দেওয়া আছে যে সায়েন্স, হিউম্যানিটিজ, এই জায়গাটা ইন্ডাস্ট্রিয়াল সেন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়া, এই জায়গাটা এইটা পুরোপুরি আলাদা, যেটা তুমি অন্যান্য পরীক্ষার সাথে পাবে না এই জায়গাটা। যদিও যদি বলে এই সাবজেক্ট অ্যাকচুয়ালি কি, তাহলে এর মধ্যে যে সাবজেক্ট গুলো মূলত আমাদের পড়বে, তাহলে হচ্ছে জিওগ্রাফি, এই সাবজেক্টটা আসবে।
এর সাথে আসবে তোমার অবশ্যই ইকোনমিক্স, ইকোনমিক্স আসবে। এর সাথে হচ্ছে অবশ্যই তোমার আহ একটা মিনিট দাঁড়াও তো। যেখানটা ছিলাম, তো আমি এক এক করে ডিটেলসে চলে আসি। এই জায়গাটা দেখো, আমাদের মূলত আমরা যদি বলি ডব্লিউবিপিএসসি ট্রেন্ড যদি বলি, তাহলে অবশ্যই ডব্লিউবিপিএসসি মূলত জিকে সাবজেক্টগুলোর উপর খুব বেশি গুরুত্ব দেয়। মানে তুমি যদি এরকম ভাবে দেখো যে আমাদের স্টেটের রেসপেক্টে ডব্লিউবিপিএসসি সব থেকে বড় অর্গানাইজেশন পরীক্ষা নেওয়ার জন্য, অন্যদিকে সেন্ট্রালে যদি দেখো তাহলে তুমি দেখবে স্টাফ সিলেকশন কমিশন বা ব্যাংক বা ইউপি, তোমার ইয়ে রয়েছে, তোমার কি বলে রেল, এরা মূলত হচ্ছে বড় অর্গানাইজেশন পরীক্ষা নেওয়ার জন্য যদি বলি। কিন্তু আমাদের ডব্লিউবিপিএসসি বরাবরই কি করে, জিকে সাবজেক্টকে তুলনামূলক বেশি গুরুত্ব দেয়। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বলতে পারো ম্যাথ রিজনিং। সেন্ট্রালের ক্ষেত্রে ঠিক বলতে পারো এর উল্টোটা। সেন্ট্রালের ক্ষেত্রে তুমি যে কোনো পরীক্ষাতে দেখো ম্যাথ রিজনিং তুলনামূলক গুরুত্বপূর্ণ জায়গা, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জিকে বা জিএস এই পার্টগুলো। এবার তুমি বলতে পারো সিভিল সার্ভিসের রেসপেক্টে ব্যাপারটা তো সেম। হ্যাঁ, তুমি যদি ইউপিএসসির সাথে ডব্লিউপিএসসি ডব্লিউবিসিএস এর এই জায়গাগুলো কম্পেয়ার করো, তাহলে আবার বলবে হ্যাঁ এই জায়গাটা মোটামুটি সেম, একদম ঠিক। কিন্তু যেটা বলবো যে আমি বললাম যে সব থেকে বড়, মানে যারা সব থেকে বেশি রিক্রুট করে আমি তাদের রেসপেক্টে বলছি। এবার সেই ক্ষেত্রে তুমি যদি পুলিশে বলো, সেখানেও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে জিকে পার্ট তুলনামূলক গুরুত্বপূর্ণ বেশি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ডব্লিউপিএসসি বাদ দিয়ে যদি এমনি ওয়েস্ট বেঙ্গল হিসেবে দেখি, তাহলেও বলতে পারো কম বেশি জিকে পার্ট তুলনামূলক ওয়েস্ট বেঙ্গলে গুরুত্ব বেশি। কম গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে ম্যাথ বা রিজনিং। আবার ঠিক উল্টোটাই হচ্ছে সেন্ট্রালের রেসপেক্টে। আমি রিক্রুটমেন্ট যেখানে সব থেকে বেশি হয় তার রেসপেক্টে বলছি। তাহলে এখানে যেটা রয়েছে যে সায়েন্স হিউম্যানিটিজ আর এই জায়গাটা ইন্ডাস্ট্রিয়াল সেন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল এন্ড ইন্ডিয়া, এই পার্টটা কিন্তু মূলত আমাদের এই আইডিও পরীক্ষার মধ্যেই রয়েছে, অন্য কোথাও পাবে না। এবার এটা আলাদা করে কোনো কিছু নেই। তুমি যদি ইকোনমিক্স, তারপরে জিওগ্রাফি, কিছু আমাদের বায়োলজিক্যাল সায়েন্স, তারপরে ইকোনমিক্স জিওগ্রাফি, তোমার ইকোনমিক্স পলিটি, এই রিলেটেড জায়গাগুলো দেখো, তাহলে এখানে কিন্তু কভার হয়ে যাবে অনেকটা। লাস্ট যে আইডিও পরীক্ষা হয়েছিল 2019-এ, যার ইয়ে হয়েছিল, সেখানেও কিন্তু এই যে যে পার্ট থেকে মোটামুটি 3-4টে কোশ্চেন করেছিল, 3-4টে কোশ্চেন এই রিলেটেড। এবার সেটা ধরে আমাদের চললে ভুল হবে, কারণ 75টা কোশ্চেন রয়েছে। অবশ্যই এর মধ্যে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের ফিজিক্যাল সায়েন্স, বায়ো সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজি সবই তো থাকছে, তার সাথে সাথে এই পার্টটা। তো আমরা ধরে নেবো যে এটা অ্যাটলিস্ট অন্তত 15টা কোশ্চেন আমরা ধরে নিয়ে চলবো যে আসতে পারে, যেহেতু এটা একটা এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, পরীক্ষাটার নাম যেহেতু আইডিও। তো সেই হিসাবে আমরা বলছি যে এইটাকে আমরা ট্রেন্ড হিসেবে দেখবো না। নেক্সট, এই যে মেন্টাল অ্যাবিলিটি যেটা, এটাই মূলত রিজনিং আর অ্যারিথমেটিক, এটা মিলিয়ে আরো 25টা কোশ্চেন থাকে। টোটাল 100টা কোশ্চেন, 100 নম্বর, টোটাল 90 মিনিট টাইম রয়েছে। প্রত্যেকটা পরীক্ষার ট্রেন্ড গুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে সুবিধা হবে আমাদের। তাহলে আমরা এখানে দেখলাম একটা পার্ট হচ্ছে জিকে আর একটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি আর অ্যারিথমেটিক, যেখানে 75+25 এই রেশিওতে কিন্তু আমাদের রয়েছে। এখানে আগেই বললাম ওই একটাই লিখিত পরীক্ষা, তারপরে কিন্তু ইন্টারভিউ, এই রয়েছে মূলত, এছাড়া আর কিছু নেই। আর এখানে একটু আগেই বললাম এগুলো সব এই যে 39 বছর বয়স, আর এখানে কি না, শুধুমাত্র গ্রাজুয়েট হলে অ্যাপ্লাই করা যায়। মানে আমাদের যা পরীক্ষাগুলো আমি টার্গেটে রেখেছি, সব পরীক্ষায় গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে তুমি পরীক্ষা বসতে পারবে। কিছু আছে অবশ্যই মাধ্যমিক লেভেলের, আমি বলে দিচ্ছি সেগুলো। পরবর্তীতে চলে আসছে ডব্লিউবিসিএস। মনে রাখবে এটাই কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, বা আমরা এটাকে বেস ধরে চলবো। অর্থাৎ আমরা কিছু তো একটা ধরে চলবো, কাকে আমরা এই করে চলবো বা কাকে আমরা সাক্ষী করে চলবো যদি বলি, তাহলে বলবো ডব্লিউবিসিএস। কারণ ডব্লিউবিসিএস যদি আমরা দেখি তাহলে আলাদা করে আমাদেরকে, কারণ আমরা প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা করে প্রিপারেশন নেব না, তাহলে কখনোই আমাদের তো সাকসেসফুল হবে না। আমরা সবসময় ডব্লিউবিসিএস ধরে চলবো। আমি যদি ডব্লিউবিপিএসসি কে টার্গেট করি, তাহলে আমি ডব্লিউবিসিএস কে ধরে চলবো। আমি যদি ডব্লিউবিসিএস ধরে চলি, তাহলে আমি যে পরীক্ষাগুলো মেনশন করেছি এখানে, এই যে 5টা পরীক্ষা,
তাদেরকে আলাদা করে তোমার দেখার দরকার নেই। আমি ডব্লিউবিসিএস এর ডিটেলসে চলে আসি, যে এর কিন্তু মূলত ভাগ হচ্ছে প্রিলিমিনারি, মেইনস, তারপর ইন্টারভিউ। আমাদের এই মুহূর্তে যেটা বেরোবে ডব্লিউবিসিএস 2024, আমরা 2025-এর সেকেন্ড হাফে পৌঁছে গেছি প্রায় বলতে পারো। তারপরে এখনো বলবো ডব্লিউবিসিএস 2024 বেরোবে, ঠিক আছে, এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, বেরোবে। এখানে ইংলিশ বাংলা দুটো ভাষাতেই পরীক্ষা হবে, বা দুটো ভাষাতেই কোশ্চেন থাকবে আর কি। প্রথমে আমাদের আসবে প্রিলিমিনারি, আর এটা অবজেক্টিভ টাইপ। মেইনস এর মধ্যে আমরা ডেসক্রিপটিভ কিছু জায়গা পাবো, সবটা না বলে দিচ্ছি। এটা জেনারেল স্টাডিজ, এর মধ্যে টোটাল 8টা সেগমেন্ট রয়েছে। কি কি আমি আসছি এক এক করে। টোটাল 200 নম্বর, আর টোটাল 150 মিনিট বা 2.5 ঘন্টা টাইম থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে, 3টে ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। দ্বিতীয় পার্টে চলে আসছে মেইনস। এই মেইনস এর মধ্যে অবজেক্টিভ আর এই কনভেনশনাল, মানে আমরা ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ দুটোই পাবো। ডেসক্রিপটিভ কোনগুলো? এই পেপার 1 ডেসক্রিপটিভ, পেপার 2 ডেসক্রিপটিভ, বাকি সবই কিন্তু অবজেক্টিভ। পেপার 3 অবজেক্টিভ, পেপার 4 অবজেক্টিভ, পেপার 5 অবজেক্টিভ, পেপার 6 অবজেক্টিভ, সবগুলো সব কিন্তু আমাদের অবজেক্টিভ পেপার, ঠিক আছে। এবার পেপার 7 পেপার 8 এটা হচ্ছে অপশনাল, অর্থাৎ ডিপেন্ড করছে তুমি কোন গ্রুপের জন্য অ্যাপ্লাই করছো। যদি তুমি এ অ্যান্ড বি গ্রুপের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার অপশনাল দরকার পড়বে। যদি সিডি গ্রুপের জন্য অ্যাপ্লাই করো তাহলে অপশনাল দরকার পড়বে না, ঠিক আছে। এই পেপার 1 পেপার 2 যেটা আমরা বললাম ডেসক্রিপটিভ, এই দুটো কি রয়েছে? একটা রয়েছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। আমরা পেপার 1 বলবো বাংলা, আর পেপার 2 হচ্ছে আমাদের ইংলিশ, ঠিক আছে। আমাদের ডব্লিউবিপিএসসি অলরেডি তোমরা জানো ঘন্টা বাজিয়েছিল যে আমরাও ইউপিএসসির মতো করে পরীক্ষা নেব, তারপরে আবার সেই পুনর্মূষিত হবো, যেখানে ছিল সেখানে চলে এসছে। মানে এটা হলে আমি বলবো ভালো হতো, তাতে করে আজকে না হলো আরো 3-4 বছর 5 বছর পর এই ছেলে মেয়েগুলোর একটা ট্র্যাডিশন চলে আসতো যে আমরাও ইউপিএসসি পরীক্ষা বসতে পারবো। কারণ আমরা যে প্রিপারেশন নিয়ে চলাফেরা করি তাতে করে ইউপিএসসির ওই পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের কমপ্লিট হয় না। আমাদেরকে আলাদা করে নতুন বা পুরো ডিফারেন্ট স্ট্র্যাটেজি মেনে প্রিপারেশন নিতে হয়। তো সেই জন্য আর কি বলবো, ওটা হলে ভালো হতো, তবে ওটা হয়নি। ওটার মধ্যে অনেকগুলো জায়গায় রয়েছে, আমি সেই জায়গাগুলোতে যাচ্ছি না। সেগুলো কিছু না কিছু কোথাও না কোথাও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ মনে হবে, তো আমি সেগুলো তার ডিসকাস করছি না, সেগুলোতে যাচ্ছি না। তো যেগুলো আমার দরকার, যে পেপার 1 পেপার 2 এই দুটোই হচ্ছে ডেসক্রিপটিভ, মানে তোমাকে কিন্তু লিখতে হবে। এই সবগুলো পেপার 200 নম্বর করে, ঠিক আছে। পেপার 1 থেকে পেপার 6 সবগুলো 200 নম্বর, এবং পেপার 1 থেকে পেপার 6 সবগুলো ম্যান্ডেটারি, তোমাকে বসতেই হবে। অর্থাৎ তুমি যদি প্রিপারেশন নিচ্ছ ডব্লিউবিসিএস, সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে প্রিলিমিনারি মেইনস বলে কোনো কিছু নেই। এই কমপ্লিট সবকিছু, যে প্রিলি প্লাস মেইনস প্লাস ইন্টারভিউ সব মিলে কিন্তু এই কমপ্লিট প্যাকেজ হচ্ছে আমাদের ডব্লিউবিসিএস। তাই তোমাকে পুরো ব্যাপারটা প্রথম দিন থেকে, যে তুমি আপাতত প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারপরে এটা কোয়ালিফাই করার পর বা এই পরীক্ষা হয়ে যাওয়ার পর দেন মেইনসের জন্য প্রিপারেশন নেবে, এটা এরকম কিন্তু হয় না। তো যাই হোক, আমরা প্রিলিমিনারিতে সবার জন্য 8টা সাবজেক্ট রয়েছে, আমি ডিসকাস করব আস্তে আস্তে। দেন এখানে মেইনস এর মধ্যে এই 6টা সাবজেক্ট রয়েছে সবার জন্য ম্যান্ডেটরি। আর যেটা বলবো যে আমাদের এই যে পেপার 7-8 এটা হচ্ছে আমাদের শুধুমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য, সিডির জন্য কিন্তু অপশনাল দরকার পড়বে না। আগেই বললাম পেপার 1 পেপার 2 হচ্ছে ডেসক্রিপটিভ, পেপার 1 হচ্ছে বাংলা। আমাদের 5টা মূলত সেগমেন্ট থাকে, এই 5টা সেগমেন্ট মানে 40 × 5 এইভাবে থাকে। পেপার 2 সেম, দেন পেপার 3 পেপার 4 পেপার 5 পেপার 6 এগুলো সবই কিন্তু আমাদের রয়েছে তোমার অবজেক্টিভ টাইপের। কি কি রয়েছে? হিস্ট্রি জিওগ্রাফি, তারপরে রয়েছে সায়েন্স, তারপরে রয়েছে পলিটি ইকোনমিক্স, আর রয়েছে তোমার ম্যাথ এবং রিজনিং। এই 4টে পেপার, ঠিক আছে। হিস্ট্রি জিওগ্রাফি মিলে একটা পেপার। 2 নম্বর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 3 নম্বর বললাম হচ্ছে তোমার পলিটি ইকোনমিক্স, আর 4 নম্বর বললাম তোমার ম্যাথ রিজনিং, ঠিক আছে। এই 4টে পেপার গেল। আগে দুটো বললাম বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ, এই হচ্ছে 6টা পেপার টোটাল। অপশনাল, তুমি যদি গ্রুপ এ গ্রুপ বি এর জন্য নাও তাহলে তোমাকে একটা সাবজেক্ট চুজ করতে হবে। সেই একটা সাবজেক্টে কিন্তু 200 নম্বর করে দুটো পেপার থাকবে, ঠিক আছে। দেন পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ 200 নম্বরের। এবং এটা এই 200 নম্বরটা সব ক্ষেত্রে সমান না, এই জায়গাটা ভুল দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিটেলসে। তো আমি এক এক করে চলে আসি কি কি রয়েছে, দেখো। তো এখানে আমাদের প্রথমে রয়েছে, আমরা প্রিলিমিনারির মধ্যে ঢুকছি পুরো ডিটেলসে। প্রিলিমিনারির মধ্যে আমরা যে 8টা সেগমেন্ট বললাম, দেখে নিই 8টা সেগমেন্ট কিভাবে রয়েছে। প্রথমে রয়েছে ইংলিশ। মনে রাখবে এই ইংলিশের কোশ্চেনটা 1 থেকে 25 পর্যন্ত থাকে সব সময়ের জন্য, 1 থেকে 25 পর্যন্ত, মানে প্রথম 25টা কোশ্চেন ইংলিশ। তারপরে জেনারেল সায়েন্স, বা এগুলো বলা যায় না যে
26 থেকে 50 এরকম কিছু ব্যাপার নেই, এগুলো যেরকম ভাবে খুশি থাকতে পারে। সব ক্ষেত্রে বলা হচ্ছে 25টা করে কোশ্চেন থাকবে। কিন্তু তুমি যদি কালকে দেখো জেনারেল সায়েন্স থেকে 24টা কোশ্চেন আসে, তাতে অবাক হওয়ার কিছু নেই, এরকমটা হয়। ঠিক আছে, যে ইন্ডিয়ান পলিটি আর ইকোনমিক্স মিলিয়ে তোমার 25টা কোশ্চেন থাকবে। যদি দেখো ইন্ডিয়ান পলিটি আর ইকোনমিক্স মিলিয়ে হয়তো 23টা কোশ্চেন পাচ্ছ, তাহলে অবাক হওয়ার মতো কিছু নেই। তুমি এখানে রয়েছে জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, তুমি দেখো জিওগ্রাফি থেকে 26টা কোশ্চেন এসছে, অবাক হওয়ার কিছু নেই। এটা হয়, হতে পারে, হয়ে এসছে এখনো পর্যন্ত। ঠিক আছে, তো এই 8টা সাবজেক্টের মূলত আমরা এখানে যদি বলি, তাহলে ব্যাপারটা এইভাবে রয়েছে। খেয়াল করে দেখো যে এখানে হিস্ট্রি আমাদের দুটো পেপার রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি হিস্ট্রি জায়গাটা। আমি জাস্ট একটা মিনিট সময়। চলো শুরু করলাম। একটু আমি এই জায়গাটাকে একটু বলে দিই, বলে আমি তারপরে এতে চলে আসছি। জাস্ট একটা মেসেজ শেয়ার করে আমি আসছি। একটা মিনিট আমার হয়ে গেছে। চল, যেখানটা ছিলাম, তাহলে এই যে এখানে দেখো, খেয়াল করে দেখো, দুটো এখানে হিস্ট্রি পেপার রয়েছে। যদি হিস্ট্রি পেপার খেয়াল করে দেখো, তাহলে দুটো পেপার রয়েছে, একটা হচ্ছে এই যে হিস্ট্রি অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এই দুটো জায়গায় রয়েছে হিস্ট্রি, তার মানে হিস্ট্রি আমাদের 50 নম্বর থাকছে। তাহলে বলতে পারি আমাদের হিস্ট্রি কিন্তু আমরা এই টোটাল ডব্লিউবিসিএস এ যতগুলো সাবজেক্ট রয়েছে তার মধ্যে হিস্ট্রি কিন্তু প্রাইমারি সাবজেক্ট। ঠিক আছে, এরপরে আমরা অবশ্যই জিওগ্রাফিকে দেখবো, যে প্রাইমারি সাবজেক্ট, জেনারেল সায়েন্সকে দেখবো, প্রাইমারি সাবজেক্ট। ইন্ডিয়ান পলিটি ইকোনমিক্স এখানে দুটো মিলিয়ে 25 নম্বর রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য আমরা এইভাবে যদি দেখি যে আমাদের সাবজেক্ট গুলোকে আমি যদি এইভাবে সাজাই যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নাম্বার ওয়াইজ, তার থেকে কম গুরুত্বপূর্ণ, তাহলে আমি প্রথমে বলবো হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, অবশ্যই ইংলিশ চলে আসছে ওই এর সাথে সাথে, জিওগ্রাফির সাথে সাথে। কারণ হিস্ট্রির পরে কিন্তু জিওগ্রাফি বা ইংলিশ, এই দুটো কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে আমরা জেনারেল সায়েন্স, তারপরে কেন রাখছি, কারণ জেনারেল সায়েন্সের মধ্যে দুটো তিনটে পার্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো সায়েন্স, এই ব্যাপারগুলো যদি আমরা ধরি, ইভেন কম্পিউটার, তাহলে আমাদের জেনারেল সায়েন্সের এইভাবে কিন্তু ইয়ে হচ্ছে। কারণ আমি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট হিসেবে বলছি যে হিস্ট্রি সব থেকে বেশি মার্কস আসছে, তারপরে জিওগ্রাফি, ইংলিশ, তারপরে আমরা জেনারেল সায়েন্স রাখবো, তারপরে অবশ্যই পলিটি ইকোনমিক্স, ম্যাথ, রিজনিং, এইভাবে পর আসবে। তো এখানে এই রয়েছে। তো এখানে আমরা যদি খেয়াল করে দেখি, দেখো কতগুলো সাবজেক্ট রয়েছে এখানে, যে ইংলিশ, 2 নম্বর হচ্ছে জেনারেল সায়েন্স। এই যে এখানে কিন্তু আমাদের অনেকগুলো সাবজেক্ট ঢুকে যাচ্ছে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভেন কম্পিউটার। তারপরে এখানে কারেন্ট ইভেন্টস অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট, অর্থাৎ ন্যাশনাল ইম্পর্টেন্স, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, এই যে জায়গাটা, এর মধ্যে কিন্তু আমরা মূলত বলবো এটাকে আমরা বলবো স্ট্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, মূলত এটা কিন্তু এই সাবজেক্টটা। হিস্ট্রি বললাম দুটো রয়েছে, জিওগ্রাফি অবশ্যই উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। দেন এখানে দুটো সাবজেক্ট রয়েছে, পলিটি ইকোনমিক্স, এটা আবার হিস্ট্রি চলে আসছে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, মানে মূলত এর মধ্যে আমরা ম্যাথ এবং
জিআই, এই দুটো জায়গা পাবো। আমরা রিজনিং থেকে তুলনামূলক বেশি কোশ্চেন দেখবো। প্রায় ধরে নাও, আমি ধরে নিই জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থেকে 25টা কোশ্চেন করছে, তাহলে তুমি ধরে নিতে পারো কম বেশি 18 থেকে 20টা কোশ্চেন আমাদের রিজনিং থেকে আসবে, আর ওই 4 থেকে 5টা কোশ্চেন বা 6টা কোশ্চেন আমাদের ম্যাথ থেকে আসবে। ঠিক আছে, টোটাল 200 নম্বরের কোশ্চেন, 200টা কোশ্চেন 200 নম্বর, আর এটা হচ্ছে 2.5 ঘন্টা বা 150 মিনিটের পরীক্ষা। 2.5 ঘন্টা বা 150, অর্থাৎ 150 মিনিটে তোমাকে 200টা কোশ্চেন কভার করতে হবে, যার মধ্যে ম্যাথ রিজনিং মিলে 25টা কোশ্চেন থাকছে, ইংলিশ 25টা কোশ্চেন থাকছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি প্রিলিমিনারির পর। আমরা এখানে সিলেবাসটা মোটামুটি দেওয়া আছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তো তোমরা এগুলো দেখে নিও, আমি এগুলোতে যাচ্ছি না। চলে আসছি মেইনস এক্সামে। মেইনস এক্সামে আমরা বললাম টোটাল আমাদের 6টা পেপার ম্যান্ডেটারি সবার জন্য। প্রথমে দেখে নাও ল্যাঙ্গুয়েজ 1, এটা হচ্ছে আমাদের বলবো বাংলা, এগুলো আমাদের দরকার পড়ছে না। পেপার 2 এর মধ্যে রয়েছে ইংলিশ, এই দুটো জায়গা কিন্তু আমাদের ডেসক্রিপটিভ, এই দুটো জায়গা আমাদের ডেসক্রিপটিভ। বাকিগুলো এই জায়গাগুলো সবই কিন্তু অবজেক্টিভ, এই জায়গাটা আমাদের সব অবজেক্টিভ। ঠিক আছে, এই দুটো জায়গা কিন্তু আমাদের ডেসক্রিপটিভ। তাহলে এখানে কি রয়েছে, আমরা আগেই বললাম জেনারেল স্টাডিজ, এর মধ্যে তুমি পাবে ওই হিস্ট্রি, জিওগ্রাফি। জেনারেল সায়েন্স মানে এটাকে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, এনভায়রনমেন্ট সবই এর মধ্যে ঢুকে যাচ্ছে। এখানে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইন্ডিয়ান ইকোনমি, তারপরে রয়েছে অ্যারিথমেটিক আর রিজনিং। এই প্রত্যেকটা পেপার 200 নম্বর করে। তাহলে এই পর্যন্ত সবার জন্য ম্যান্ডেটারি, কমন, সবাইকে পরীক্ষা দিতে হবে। সবগুলো পেপার 200 নম্বর করে, তুমি ABCD যাই দেখো না কেন, সব পেপারে 200 নম্বর করে এই পর্যন্ত। অপশনালে চলে আসছি। অপশনাল দেখে নাও এ এবং বি এর জন্য 200 200 400 নম্বর করে, অর্থাৎ দুটো পেপার থাকবে 200 গুণ 2 400 নম্বর করে। CD এর জন্য কোনো রকম কোনো অপশনাল পেপার দরকার পড়ছে না। পার্সোনালিটি টেস্ট ডিপেন্ড করছে, যেমন AB এর জন্য 200 নম্বর করে, সি এর জন্য 150, ডি এর জন্য 100 নম্বর। টোটাল AB এর জন্য 1800 নম্বরের পরীক্ষা, সি এর জন্য 1350, আর ডি এর জন্য 1300 নম্বরের পরীক্ষা। এই হচ্ছে মূলত আমাদের পুরো ডিফারেন্স, বা যাই কিছু বলো না কেন সবকিছু এখানে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পুরো মেইন। মানে মনে রেখো যে তোমার চাকরি হচ্ছে কি হচ্ছে না, এই জায়গাটার উপর সব থেকে বেশি ডিপেন্ড করছে, এই জায়গাটা। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে আসছি মেইনস এক্সামের। এখানে সিলেবাস দেওয়া আছে, আমি যাচ্ছি না, কারণ সিলেবাস এখানে না দেখলেও চলবে, এখান থেকে দেখলে বরং বোঝা যাবে না তুলনামূলক। সাবজেক্ট ওয়াইজ যখন ক্লাস আসবে, সেক্ষেত্রে তোমাকে সিলেবাস নিয়ে ডিটেলসে কথা বলা হবে। এরপর আমি চলে আসছি এমভিআই। এই যে আমি এই শর্ট নোটিশ গুলো রেখে দিয়েছি এখানে, যে এমভিআই দুটো রয়েছে, এই দুটোই কিন্তু এমভিআই। দেখে নাও, নেম অফ দা পোস্ট হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর, দুটোই মোটর ভেহিকেল ইন্সপেক্টর, কিন্তু একটা হচ্ছে টেকনিক্যাল আর একটা হচ্ছে নন টেকনিক্যাল। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে তুমি যদি ডেটও দেখো তাহলেও আলাদা দেখতে পাবে, 27/12, 31/12, দুটো ক্ষেত্রে আলাদা দেখতে। তো এমভিআই টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই বেরিয়েছিল, মোটর ভেহিকেল ইন্সপেক্টর। আমি চলে আসছি ডিটেলসে পুরো। দেখো যে এখান থেকে এই যে কবে কবে অ্যাডভার্টাইজমেন্ট বের করেছিল, বা কি অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ডেট, এই যে কবে বের করেছিল, এইরকম সব। তো যাই হোক, এগুলো যতক্ষণ না ট্রুথফুল হচ্ছে, আমরা এই নিয়ে কিছু বলার দরকার নেই। বয়স সেই একই রেঞ্জে, 18 থেকে 39। নেক্সট চলে আসছি, তোমার এখানে রয়েছে রিটেন টেস্ট আর পার্সোনালিটি টেস্ট, এইটুকু শুধু, আর কোনো কিছু নাই কিন্তু। ঠিক আছে, এমবিআই যে এক্সাম রয়েছে সেটা কিন্তু রয়েছে পার্ট 1 আর পার্ট 2, এই দুটো ভাগে রয়েছে। অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, আর তোমার 200 নম্বরের পেপার থাকবে। আমি ডিটেলসে চলে আসছি ব্যাপারটা, 200 নম্বর দেখলেও ব্যাপারটা দেখো কিভাবে রয়েছে। দেখো, প্রথমে রয়েছে জেনারেল স্টাডিজ, 75 কোশ্চেন, আর অ্যাপটিটিউড এন্ড মেন্টাল অ্যাবিলিটি 25 কোশ্চেন, টোটাল 100টা কোশ্চেন। খেয়াল করে দেখো, জেনারেল স্টাডিজ মানে এর মধ্যে সবকিছু, মানে আমরা কি কি বলবো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স বলে যা যা সায়েন্স বুঝতে পারছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এই ব্যাপারগুলো সবই রয়েছে। মানে আমি যদি বলি ম্যান্ডেটরি সাবজেক্ট পড়তেই হবে, সেগুলো কি কি, তাহলে 4টে সাবজেক্ট রয়েছে এদিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স। সায়েন্সের মধ্যে বায়োসায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আমি এইভাবে বলছি, ওদিকে স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যান্ডেটারি। এছাড়া আমাদেরকে অবশ্যই কম্পিউটার এবং এনভায়রনমেন্ট, এই দুটো জায়গা নিয়ে চলতে হবে। এখান থেকে রেগুলার বেসে একটা দুটো হলেও কোশ্চেন করছে। ঠিক আছে, আর এদিকে রয়েছে কি অ্যাপটিটিউড এন্ড মেন্টাল অ্যাবিলিটি, এক কথায় বললে আমরা বলবো ম্যাথ এবং রিজনিং মিলিয়ে 25টা কোশ্চেন। টোটাল 100টা কোশ্চেন, সবগুলো কিন্তু ইনটু 2। তাহলে আমরা আইডিও দেখলাম আর এটা দেখলাম, পার্থক্য শুধু আইডিওর ক্ষেত্রে ওই একই ছিল, ওখানে যদি ওই ব্যাপারটা ছিল আর কি, ইন্ডিয়ায় ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার যে ইন্ডাস্ট্রিয়াল সেন্স, সেটা নিয়ে আলাদা করে কোশ্চেন থাকবে, বাকি সবই এক। এখানে আমাদের সব কোশ্চেন গুলো 2 নম্বর করে, ওখানে আমরা দেখেছিলাম 1 নম্বর করে।
ঠিক আছে, 200 নম্বরের পরীক্ষা, টোটাল 100টা কোশ্চেন ইন্টু 2, আর এটা কিন্তু একই রকম টাইম, কিন্তু 90 মিনিট। অর্থাৎ আইডিওতে আমরা দেখেছিলাম 90 মিনিট টাইমের পরীক্ষা, 100টা কোশ্চেন, এখানেও তাই, শুধু কোশ্চেনের নাম্বারটা কিন্তু পার্থক্য 2 নম্বর করে। এখানে সিলেবাস দেওয়া আছে, আলাদা করে সিলেবাস আমি মেনশন করছি না। চলে আসছি মিসলেনিয়াসে, ডব্লিউবিসিএসসি মিসলেনিয়াস। মনে রাখবে ডব্লিউবিসিএস এর প্রায় সমগোত্রীয় পরীক্ষাকে ধরতে পারো মিসলেনিয়াস। গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন রেসপেক্টে এই পরীক্ষা দেওয়া যায়। তো আমরা কেন বলছি ডব্লিউবিসিএস এর সমকক্ষ বা কিছু, মানে মোটামুটি সিমিলার পোস্ট বা এরকম টাইপের পাওয়া যায়, নাম্বার 1। নাম্বার 2, যারা ধরো দীর্ঘদিন ডব্লিউবিসিএস নিয়ে পড়ে রয়েছে, প্রচুর ট্রাই করছে, প্রচুর এ করছে, কিন্তু কোথাও না কোথাও কি হচ্ছে না, কিন্তু মিসলেনিয়াস হয়েছে, ওই অনেকটা দুধের সাথে ঘোলে মেটানোর মতো বললেও ব্যাপারটা কম বেশি প্রায় অনেকটা সিমিলারিটি এর মধ্যে রয়েছে মিসলেনিয়াস আর ডব্লিউবিসিএস এর মধ্যে। তাই আমি বলবো যে অবশ্যই যারা ডব্লিউবিসিএস নিয়ে পড়াশোনা করছো বা টার্গেট রেখে দিয়েছো, তারা অবশ্যই মিসলেনিয়াসটাকেও একদম পাশাপাশি নিয়ে চলো, মানে আলাদা করে না বা অন্য কোনো ভাবে দেখো না, পুরোপুরি পাশাপাশি নিয়ে চলো। তাহলে এটা তোমাকে একটা অন্যরকম ফ্লেভার দেবে, অন্যরকম এটা কিন্তু তোমাকে ফ্লেভার দেবে ডেফিনেটলি। ঠিক আছে, তো এই হচ্ছে মিসলেনিয়াস। আমি ডিটেলসে চলে আসছি, এর কি কি রয়েছে। এরও কিন্তু মেইনস রয়েছে, ডেসক্রিপটিভ জায়গা রয়েছে, সবই 20 থেকে 39। ঠিক আছে, এবার এ চলে আসছি, অলরেডি একটা মিসলেনিয়াস হয়ে রয়েছে, তার প্রিলিমিনারি রেজাল্ট বেরোনোর কথা রয়েছে, মেইনস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এই ব্যাপারগুলো অনেক আগে, মানে অলরেডি তার টাইম পিরিয়ড ছাড়িয়ে গেছে। শুনেছিলাম মার্চ এপ্রিল মাসে পরীক্ষা হবে, সে টাইম পিরিয়ড ছাড়িয়ে এখন আমরা জুনের শেষে দাঁড়িয়ে রয়েছে। তো এই, যদি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, আশ্চর্যের কিছু নেই, আমরা মোটামুটি এখন অভ্যস্ত হয়ে গেছি। তারপরেও একটু আগে আমি বললাম যে তোমাকে যদি এই ফিল্ডে থাকতে হয়, তুমি যেহেতু পলিসি মেকার নও, তাহলে এই ব্যাপার ভেবে লাভ নেই। তোমার যেটা দায়িত্ব তুমি সেটা করতে পারো, যে প্রিপারেশনটা নিয়ে রাখতে পারো। আমি কেন বলছি তোমাকে, খুব ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এক্সাম্পল না, বাস্তব জিনিস তুমি এখন চোখে দেখতে পাচ্ছ। তোমরা শুনেছো যে এসএলএসটির ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এসএলএসটি সবাই বসতে পারে না, যাদের গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি প্লাস বিএড রয়েছে, তবেই সে বসতে পারবে, তাছাড়া কিন্তু বসতে পারবে না। তো এসএলএসটি যেটা দেখছো, আমি যদি দেখি যে 16ই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তোমরা সবাই মোটামুটি কম বেশি হয়তো জানো 16ই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমি যে ঠিক 2 মাস আগে দেখতাম 16ই এপ্রিল, তাহলে দেখে নাও 16ই এপ্রিলে কেউ কিছু জানতো না যে আগামী 2 মাসের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে, আর 31শে ডিসেম্বরের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। এই মুহূর্তে যারা পরীক্ষা দিচ্ছে, মানে আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি বলি, তাহলে তাদের হাতে পুরোপুরি 2.5 মাস সময় রয়েছে, তাও টেনে টুনে এদিক ওদিক করে, মানে কোন রকম একদম দিন হিসাবে যদি কোনো, 2.5 মাস রয়েছে, আর মাস হিসেবে বলে 2.5 মাসও নেই। এই জন্য বলবো যে তুমি তোমার মতো প্রিপারেশন নিতে থাকো। 10 বছর পর এসএলএসটি পরীক্ষা হচ্ছে এবার। হ্যাঁ, ডেফিনেটলি ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে, ডব্লিউবিসিএস এও তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তুমি দেখেছো কয়েকদিন আগে ডব্লিউবিসিএস এর 2022-এর ফাইনাল রেজাল্ট বেরিয়েছে। তো এই যে এই কথাটা বললাম আর কি, যে তোমাকে ধৈর্য রাখতে হবে। কারণ তুমি, তোমার যদি মনে হয় এই ফিল্ডে, এই প্ল্যাটফর্মে তোমাকে সাকসেস পেতে হবে, তাহলে তোমার কাছে ধৈর্য বিনা অন্য কোনো আর অস্ত্র নেই। তুমি পলিসি মেকার নও, তাই 1000 বার বলেও চেঁচিয়ে করেও কোনো লাভ হবে না, কোনোই হবে না। আমরা কেউ, আমি হই বা তুমি হও, কেউ আমরা পলিসি মেকার নই। তাই এই নিয়ে বারবার উল্টো পাল্টা কথা বলা, তা সোশ্যাল মিডিয়ায় বারবার দেখা, পোস্ট করা, রিপোস্ট করা, বরং সময় নষ্ট ছাড়া আর কিছু না, এনার্জি নষ্ট। আর এর বাদ দিয়ে অন্য কোনো কিছু হয় না। আমি বলবো ওখান থেকে বেরিয়ে এসে বিরত থাকো। টোটাল আমাদের 20 থেকে 39 বছর এই হিসাবে থাকে। আবারও বলছি, এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর রিল্যাক্সেশন পাবে। শুধুমাত্র গ্রাজুয়েশন ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারবে, আর অন্য কোনো কিছু দরকার নেই। মানে গ্রাজুয়েশন মানে যে কোনো সাবজেক্টের রেসপেক্টে অনার্স পাস বলে কোনো কিছু হয় না। নাম্বার 1, নাম্বার 2, তোমার হয় না কোনো কিছু, কি বলে, অনার্স পাস যেমন বললাম, আর ওই এইরকম টাইপের কোনো ব্যাপার নেই। মানে তুমি 3 বছরে গ্রাজুয়েট হলেই হবে। সেটা 3 বছরের জায়গায় 4 বছর, 5 বছর, যে কোনো সাবজেক্ট, যে কোনো ইউনিভার্সিটি, মানে ইউজিসি রেকগনাইজ যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে কোনো দেশের যে কোনো ইউনিভার্সিটি করলেই হবে। এই রয়েছে। এর মূলত হচ্ছে আমাদের প্রিলিমিনারি, মেইনস, এই দুটো সেগমেন্ট রয়েছে। আমি এক এক করে চলে আসছি, প্রিলিমিনারিতে চলে আসছি প্রথমে। এখানে সিলেবাস গুলো দেওয়া আছে, এগুলো আমি বলবো না দেখলেও চলবে। এখানে এই যে মেইনস এর সিলেবাস দেওয়া আছে, এই জায়গাটা আমাদের একটু দেখতে হয়। আমি মেইনসে আসছি, আগে প্রিলিমিনারি জায়গাটা কভার করে নিই। প্রিলিমিনারি যেটা রয়েছে পুরোপুরি এমসিকিউ, 200 নম্বরের পরীক্ষা।
আমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট আর 90 মিনিট টাইম থাকবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের এই এমভিআই যেটা একটু আগে বললাম সেই স্ট্র্যাটেজি ফলো করবে আমাদের প্রিলিমিনারির মধ্যে, ঠিক আছে। তারপরে আসছে ফাইনাল বা মেইনস এক্সাম, এর মধ্যে 3টে পেপার থাকবে, পেপার 1, পেপার 2, পেপার 3, এই 3টে পেপার থাকবে। টোটাল 450 নম্বরের মেইনস পরীক্ষা হবে, টোটাল 450 নম্বরের মেইনস পরীক্ষা হবে, ঠিক আছে। এই মেইনস পরীক্ষার মধ্যে কি কি থাকে এই জায়গাটা এবার একটু দেখি। দেখো এখানে থাকবে প্রথমত ইংলিশ পেপার 1, পেপার 2 হচ্ছে বেঙ্গলি, এগুলো আমরা কেটে দিচ্ছি, পেপার 2 বেঙ্গলি। আর পেপার 3 তোমার যেটা রয়েছে এখানে নেই মেনশন করা, এখানে আমি বলে দিচ্ছি, পেপার 3 রয়েছে তোমার অ্যারিথমেটিক, এই এই জায়গাগুলো রয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা আমি বলে দিই এক এক করে, ডিটেলসে বলে দিই। দেখো এই যে জায়গাগুলো রয়েছে, যে ড্রাফটিং এর রিপোর্ট বা ট্রান্সলেশন বা প্যাসেজ, এই যাই কিছু বলো না কেন, আমি বলবো তুমি যদি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও তাহলে আলাদা করে এইগুলো দেখার দরকার নেই, এগুলো দেখার দরকার নেই। একই কথা বাংলাতেও লেখা রয়েছে, বাংলাতেও তোমাকে রিপোর্ট, বাংলাতেও ট্রান্সলেশন, বাংলাতেও কিন্তু প্রোজ, এই একই জিনিস রয়েছে, ঠিক আছে, একই জিনিস, আলাদা করে কোনো কিছু না। আমি বলবো এটা তুমি যদি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও আলাদা করে মিসলেনিয়াস কে তোমাকে প্রিপারেশনের দরকার পড়বে না, তুমি যেভাবে প্রিপারেশন নেবে সেটা দিয়ে কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে, কোনো থাকবে না। নেক্সট যেটা বলার, এই মিসলেনিয়াস এর ক্ষেত্রে এই জায়গাটায় দেখে নাও, ইংলিশের কিন্তু গ্রামারের জায়গাটা রয়েছে, এই জায়গাটা রয়েছে না, এই যে ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম, এই জায়গাগুলো। বা এখানে দেখো ছোট্ট করে বাংলা গ্রামার লেখা রয়েছে, এখানে গ্রামার মেনশন না থাকলেও গ্রামার এখানে থাকে, মানে ইংলিশ গ্রামারের কথা বলছি, ইংলিশ গ্রামার এখানে থাকে, এখানে কিন্তু বাংলা গ্রামার থাকে, ঠিক আছে। নেক্সট এই যে এখানে আমি এই পোস্ট গুলো রেখেছি এই কারণে যে একটু দেখে নিলে বুঝতে পারো যে মিসলেনিয়াস এর যে পোস্ট গুলো হয় সেগুলো সিমিলার রয়েছে আমাদের ডব্লিউবিসিএস এর যে পোস্ট গুলো রয়েছে তার সাথে তুমি সিমিলারিটি পাবে, তার সাথে তুমি সিমিলারিটি, তাই আমি বলবো ডব্লিউবিসিএস এর জায়গা অনেকটা এই জায়গাটা কিন্তু কভার হচ্ছে। যে ওই যে যেটাকে আমি একটু আগে বললাম তোমার দুধের সাথে ঘোলে মেটানো মতো। ক্লার্কশিপে চলে আসছি, এটা মূলত মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোয়ালিফিকেশনে পরীক্ষায় বসা যায়, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই পরীক্ষায় বসা যায়। এখানে রয়েছে মূলত হচ্ছে আমাদের অবজেক্টিভ একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে ডেসক্রিপটিভ, এই রয়েছে, ঠিক আছে। এটা সব পরীক্ষায় অফলাইনে হবে, সব পরীক্ষা এমসিকিউ বেসড পরীক্ষা, ইয়ে কোশ্চেন হবে। আর কি বললাম যে তোমার এতে হবে ওএমআর শিটে পরীক্ষা হবে, ওএমআর শিট অপটিক্যাল মার্ক রিডার, ওএমআর শিটে পরীক্ষা হবে। এখানে টোটাল আমি চলে আসছি পুরো ডিটেলস, এর সিলেবাস এখান থেকে না দেখাটাই ভালো, তাতে আমাদের কনফিউশন বাড়বে। আমি প্রথমে চলে আসছি ক্লার্কশিপের পার্ট 1 যেটা প্রিলিমিনারি, সেই প্রিলিমিনারির মধ্যে চলে আসছি, রয়েছে দেখো ইংলিশ, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, এই রয়েছে। ইংলিশ এখানে আলাদা করে মেনশন করা আছে, জেনারেল স্টাডিজ বলতে যা যা বোঝাই, যা যা বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, আর ওদিকে সায়েন্সের মধ্যে ইয়ে তোমার ফিজিক্যাল সায়েন্স, বায়ো সায়েন্স, স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এনভায়রনমেন্ট, সব মিলিয়ে 40 নম্বর। ইংলিশ স্পেশালি এখানে 30 নম্বর, অ্যারিথমেটিক এখানে 30 নম্বর, অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা 90 নম্বরের এ রয়েছে। অর্থাৎ তোমরা যদি খেয়াল করে দেখো যে এই জায়গাটা অনেকটা আইডিওর সাথে মিল রয়েছে, কিন্তু আইডিওতে ইংলিশ ছিল না এই জায়গাটা, ঠিক আছে, ইংলিশ ছিল না, এই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা শুধুমাত্র দেখলাম আইডিও, যে পরীক্ষাটা যেটা দেখলাম সেই আইডিওতে কিন্তু আমাদের ইংলিশ দরকার পড়ছে না, বাকি সব জায়গাতে আমাদের ইংলিশ রয়েছে এবং কম বেশি আমাদের দরকার পড়বে, কোথাও বেশ গুরুত্বপূর্ণ, কোথাও কোথাও বা মোটামুটি গুরুত্বপূর্ণ বা খুব গুরুত্বপূর্ণ, এরকমটাই আমরা বলবো। মেইনসে চলে আসছি, মেইনসে এই দুটো থাকছে, একটা হচ্ছে ইংলিশ আর একটা বেঙ্গলি, ইংলিশ আর একটা বেঙ্গলি, ঠিক আছে। আমরা এখানে বেঙ্গলিটাকে দেখবো, হিন্দি, উর্দু আমরা দেখছি। তো এখানেও দেখো একই জিনিস, এই যে প্রোজ, রিপোর্ট, ট্রান্সলেশন, একটু আগে যেটা দেখলে, আবারও বলছি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ তো আলাদা করে ক্লার্কশিপকে ভাবার দরকার নেই, এখানে যা যা রয়েছে এখানেও তাই তাই রয়েছে, রিপোর্ট, প্রোজ আর ট্রান্সলেশন, একই জিনিস, কোনো কিছু আলাদা নেই বাংলা ইংলিশের মধ্যে, ঠিক আছে। এই এখানে এই একই জিনিস দেওয়া আছে, এই যে মেইনস, এই হচ্ছে ইংলিশ, তোমার ডেসক্রিপটিভ অবশ্যই লিখতে হবে 50 নম্বরের, আর বাংলা সেটাও কিন্তু লিখতে হবে ডেসক্রিপটিভ, ঠিক আছে, 50 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা, 60 মিনিট টাইম থাকবে, এটা কিন্তু মেইনস এর পরীক্ষা, অর্থাৎ এটা কিন্তু লিখতে হবে, ডিটেলসে লিখতে হবে, ডেসক্রিপটিভ পরীক্ষা। তো এই রয়েছে আমাদের এই এই জায়গাটা, একটু আমাকে জানিও যে এই পর্যন্ত কারো কোথাও কোনো অসুবিধা নেই তো, আমি তাহলে সেকেন্ড পার্টে চলে আসবো, আমাদের ব্যাকগ্রাউন্ড স্ট্র্যাটেজিতে। এই পর্যন্ত কারো কোথাও কোনো অসুবিধা নেই তো, বা কোনো কোশ্চেন নেই তো, আমি তাহলে সেকেন্ড পার্টে চলে আসবো, যে কোনো পরীক্ষা কোনো কিছু নিয়ে কোনো কোশ্চেন আছে এরকম কিছু।
না থাকলে আমি সেকেন্ড পার্টে চলে আসবো। সেকেন্ড যে আমাদের যে বলেছিলাম 3টে পার্ট, তার মধ্যে প্রথম পার্ট আমরা কভার করলাম, দ্বিতীয় পার্ট যেটা বললাম আমরা ব্যাকগ্রাউন্ড স্ট্র্যাটেজি, আমি সেই পার্টে চলে আসবো। একটু মন দিয়ে শুনবে, ভালো করে এই জায়গাটা শোনার দরকার আছে। আবারও বলছি, তুমি রিজনিং এর ক্লাস আবারও পাবে, আমি হয়তো রিজনিং এর জন্য একটু তুলনামূলক কম সময় নেবো, এই জায়গাটাকে আমি সব থেকে বেশি গুরুত্ব দেবো। আমি বলবো এই জায়গাটাকে সব থেকে মন দিয়ে শোনো, একটু স্কিপ করবে না, একটু ধৈর্য নিয়ে শোনো এই জায়গাটা। ডব্লিউবিসিএস এর মেইনস এর জন্য ডেসক্রিপটিভটা এইখানেই হবে। হ্যাঁ অবশ্যই, আমরা কোথাও বলিনি ডব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি বলেছি ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। তা ডব্লিউবিসিএস বললে প্রিলিমিনারি আলাদা করে বলতে হয় না, আর তোমার প্রিলিমিনারি বললে আলাদা করে মেনশন করতে হয়, প্রিলিমিনারি মেইনস আলাদা করে বলতে হয়। তুমি ডব্লিউবিসিএস বললে কখনোই আলাদা করে প্রিলিমিনারি মেইনস বলে কোনো কিছু হয় না। কমপ্লিট প্যাকেজ, কাঁঠাল বলতে কি বোঝো, ঠিক আছে, আম বলতে কি বোঝো, তো এই একদম কমপ্লিট প্যাকেজ, ব্যাপারটাকে সেইভাবে দেখবে। নেক্সট আমি চলে আসছি সেই জায়গাটাকে, যে আমাদের যে জায়গাটায় আমরা ছিলাম, যে আমাদের এই সেকেন্ড যেটা ব্যাকগ্রাউন্ড স্ট্র্যাটেজি। খুব ভালো করে শুনবে, আবারও বলছি এটাই তোমাকে তোমাকে বদলাবে, তোমাকে সবকিছু করাবে তোমাকে দিয়ে, এইটা বাকি সবকিছু কিন্তু গৌণ, এটা মুখ্য। আমি সেই জায়গাটাতে চলে এসেছি। আমি একদম শুরুতেই বললাম যে একটু আগে আমি তোমাকে বললাম যে এই যে আমরা 2025-এর প্রায় দ্বিতীয় হাফে দাঁড়িয়ে রয়েছে, সেকেন্ড হাফে দাঁড়িয়ে রয়েছে 2025-এ, একটু বাড়িয়ে বলছি না, কারণ জুলাই মাস পড়লে আমরা বলি সেকেন্ড হাফ, তো আজ আমরা অলরেডি জুনের শেষ, তো আমরা সেকেন্ড হাফে দাঁড়িয়ে রয়েছি। আমাদের অপেক্ষা করছি কিসের জন্য, না 2025-এর সরি 2024-এর ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি নোটিশ বেরোবে, তার জন্য মানে ডব্লিউবিসিএস এর নোটিশ বেরোবে, প্রিলিমিনারির জন্য আমরা ওয়েট করছি। কবে, 2024-এর। কয়েকদিন আগে রেজাল্ট বেরোলো কার, না 2022-এর ডব্লিউবিসিএস। তাহলে এই কথাগুলো থেকে বুঝতে পারছো যে আমাদের এই ফিল্ডের এই প্ল্যাটফর্মের সব থেকে বড় যে স্টেপ সেটা হচ্ছে ধৈর্য। এই ব্যাপারটা যদি তুমি না রাখতে পারো, এই প্ল্যাটফর্মে তোমার জন্য না। আমি বারবার বলেছি যে তুমি কেউ পলিসি মেকার নই, তাই হাজার বার এ করে এই নিয়ে আন্দোলন করে এ করে কিচ্ছু হবে না, কোনো কিছু হবে না, যতক্ষণ না তিনি চাইছেন ততক্ষণ কোনো কিছু পরিবর্তন হবে না। এই তিনি বলতে আমি কোনো পলিটিক্যাল এতে যাচ্ছি না, ঠিক আছে, তো যতক্ষণ না তিনি চাইছেন ততক্ষণ কোনো কিছু হবে না। তাই যত তোমার আমার এই মেরুদণ্ডে এত ক্ষমতা নেই এই সিস্টেমটাকে বদলানো, তাই যখন নেই, তাহলে এটাকে সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে মেনে নেওয়া। এবার অবশ্যই তোমার হাতে অন্য অন্য এতে কি ক্ষমতা না রয়েছে সেটা তুমি অ্যাপ্লাই করবে, সে তো করবে, তোমার সারা বছরের ক্ষমতা নেই, ঠিক আছে, ওই একবার দুবার ক্ষমতা দেওয়া হচ্ছে, তুমি তার মধ্যে যতটুকু যে অ্যাপ্লাই করতে পারবে। আবারও বলছি পলিটিক্যালি ব্যাপারগুলোকে নেবে, কারণ আমরা এখন সবাই ম্যাচিওর, সবাই বড়, তাই এই ব্যাপারগুলোকে মনে হতে পারে, কিন্তু আমি কোন রকম পলিটিক্যালি এতে যাচ্ছি না। তো ফার্স্ট আমাদের এখানে যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ধৈর্য। 2 নম্বর আমি যদি বলি সেটা হচ্ছে আমাদের একটু লিখি তাহলে রেগুলারিটি, ওটা লিখলাম না, রেগুলারিটি বা বলতে পারো কনসিস্টেন্সি। এই ব্যাপারটা একটু আগে তো আমি তোমাকে এসএলএসটির একটা এক্সাম্পল দিয়েও বললাম যে এই হচ্ছে আমাদের কিন্তু মূল ব্যাপার। অর্থাৎ এখানেও তাই, মানে তুমি ধরে নিতে পারো, আশা করতে পারো যে অবশ্যই পরীক্ষা হবে, ঠিক আছে, কারণ এই ব্যাপারগুলো পুরোপুরি ওই অনেকটা আমার ইচ্ছা আমি করব না এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি না হতো, তোমরা দেখতে পাচ্ছ এসএলএসটির ফর্ম ফিল আপ চলছে কিন্তু অন্যান্য কোনো কিছু ফর্ম ফিল আপ হচ্ছে না, বা সবকিছু সে রেজাল্ট বলো বা কারো হয়তো প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা, কারণ তোমরা জানো পুলিশের বেশ কিছু পরীক্ষা আটকে রয়েছে, তোমরা জানো নিশ্চয়ই, ডব্লিউবিসিএস বললাম, তো এইগুলো সব আটকে রয়েছে। এবার এটা যদি ওবিসি ইস্যু হয় তাহলে আমি বলবো এসএলএসটি পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে কি করে, তার সবকিছু সব বেরিয়ে গেল সবকিছু। ওই যে বললাম যে তিনি চাইলে হবে না, চাইলে হবে না, যেহেতু তোমার আমার মেরুদণ্ডে এত ক্ষমতা নেই, এত শক্তি নেই, তাই এই নিয়ে আলাদা করে ভাবার দরকার নেই, শুধু এই পজিটিভ থাকো যে আজ নাও কাল হবে, এই ব্যাপারটা। কারণ তোমার তো অন্য কোনো হাতে অন্য কোনো সোর্স নেই, অন্য কিছু করার নেই, তো তুমি এই জায়গাটাকে পজিটিভ থাকো যে এই রেগুলারিটি এই জায়গাগুলো মেনটেন করতে হবে। হঠাৎ করে দেখা গেলো সেপ্টেম্বরে নোটিশ বের করে বললো ডিসেম্বরে আমাদের পরীক্ষা নেবে, তাহলে তোমার হাতে কিছু করার থাকবে না, তুমি তখন বলতে পারবে না, না এতদিন তো বলেনি, সেই ডিসেম্বরে পাবলিশ করে গেছিলেন একটা শর্ট নোটিশ, আগে থেকে বলতে হয় যে আপনি সেপ্টেম্বরে পরীক্ষা নেবেন, অন্তত মার্চ এপ্রিল থেকে বলুন যে আপনি পরীক্ষা নেবেন, তোমার কথা এগুলো কোনো কিছু চলবে না। তাই আমি বলবো যে তুমি তোমার জায়গাটাই খেয়াল রাখো, যে জায়গাটা তুমি অন্তত নিজে করতে পারো। তো আমি প্রথমে বলবো যে ধৈর্য ফার্স্ট, দ্বিতীয় হচ্ছে রেগুলারিটি বা কনসিস্টেন্সি, আমি এই পয়েন্টগুলো নিয়ে ডিটেলসে আসবো। 3 নম্বর যেটা এখানে আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক, কিন্তু হার্ডওয়ার্কের ক্ষেত্রে গাধাও হার্ডওয়ার্ক করে, তাই আমরা এটাকে হার্ডওয়ার্ক বললে ঠিক ভালো বোঝা যাবে না।
আমরা বলবো স্মার্ট হার্ডওয়ার্ক। স্মার্ট হার্ডওয়ার্ক আমাদেরকে স্মার্টনেস রাখতে হবে। আমরা জানি কোন পেপার কত কি রয়েছে, আমরা একটু আগেও সাবজেক্ট ওয়াইজ বলছিলাম কোন সাবজেক্ট সব থেকে বেশি, কোনটা মোটামুটি, তারপর একটু নিচের দিকে এইভাবে রয়েছে। আমরা সবাই এখানে 1 নম্বর সাবজেক্ট না, কিছু আছে 1 নম্বর সাবজেক্ট, কিছু 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সাবজেক্ট। তাই এখানে তোমার স্মার্টনেস দেখাতে হবে। মানে ব্যাপারটা এরকম যে ধরে নাও তুমি জিওগ্রাফিতে খুব ভালো, তোমার সাবজেক্ট জিওগ্রাফি, আর তুমি সারা বছর ধরে জিওগ্রাফি পড়ে যাচ্ছ, তাহলে তো হবে না। জিওগ্রাফিতে কত নম্বর? 125 নম্বর, তাই তো টোটাল আমাদের টোটাল পরীক্ষা হবে এদিকে 200, আর আমি যদি ওটাকে WBCS AB ধরি 1800, 1800 200, 2000 নম্বরের পরীক্ষার মধ্যে তোমার 125 নম্বর জিওগ্রাফি, তাহলে ওটাকে ধরে চললে হবে না শুধুমাত্র। বুঝতে পারছো? সব থেকে গুরুত্বপূর্ণ কি বললাম, কি ইতিহাস, হিস্ট্রি, সে রয়েছে কত 250 নম্বর, টোটাল 250 নম্বর ইয়ে রয়েছে। তো সেই জায়গাটাকেও আমি যদি বলি 250 বলছি 150 নম্বর, সেই জায়গাটাকে যদি আমি বলি তাহলেও বলবো কিন্তু তুলনামূলক এই কোন একটা সাবজেক্টকে তুমি খুব বেশি করলে হবে না। তাই এখানে আমাদেরকে স্মার্টনেস কাজে লাগাতে হবে। তো আমি এই যে যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো আমরা শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, বা আমার কথাগুলো হয়ে শোনার পরে তো তোমার মধ্যে একটা গদগদ ব্যাপার চলে আসবে, তুমি দুম করে পড়তে বসলে, কিন্তু এটা বেশি দিন ধরে রাখতে পারবে না। মনে রাখবে, যতক্ষণ না তোমার মধ্যে সেলফ কনফিডেন্সের জায়গাটা ক্রিয়েট হচ্ছে, সেলফ কনফিডেন্স, সেলফ মোটিভেশনের জায়গাটা ক্রিয়েট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার যা কিছু দেখবে খুব স্মুথলি কাজ করছে না, কোথাও না কোথাও গিয়ে দেখবে এদিক ওদিক হচ্ছে। তার জন্য তুমি মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দাও যে জাস্ট 3টে কোশ্চেনের জন্য এবার আমার প্রিলিটা ক্লিয়ার হয়নি, জাস্ট 3টে কোশ্চেনের জন্য। মনে রেখো ওই 3টে কোশ্চেনের মধ্যে কয়েক হাজার ক্যান্ডিডেট রয়েছে, মানে তুমি খুব স্পেশাল নও, যেভাবে তুমি নিজেকে স্পেশাল হিসেবে বলছো, জাস্ট 3টে কোশ্চেনের জন্য এবার আবার প্রিলি কভার হয়নি, তাই তুমি এতটা স্পেশাল নও। এই ব্যাপারটা খেয়াল রাখবে। মনে রাখবে যে একটা কথা খুব সত্যি কথা, এই সান্ত্বনা, স্যাটিসফ্যাকশন, এটাই কখনো নিজের সাথে করে ঘুরবে না। সান্ত্বনাকে রাত্রেবেলা যখন ঘুমাবে পাশে নিয়ে ঘুমাবে, একসাথে ঘুমিয়ে পড়বে, কিন্তু সকালবেলা যখন তুমি উঠবে সান্ত্বনাকে নিয়ে উঠবে না, সান্ত্বনাকে বিছানার মধ্যে রেখে দেবে, ওকে নিয়ে সারাদিন তুমি চলবে না। ঠিক আছে? সান্ত্বনা যদি তুমি নিজেকে দিয়েছো, জেনে রাখবে সেখান থেকে তোমার একটা ওই স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হচ্ছে, সেখান থেকে মনে হবে যে ব্যাস এই পর্যন্তই আমার, তোমার আর পরবর্তী স্টেপ গুলো নিতে ইচ্ছা করবে না। তাই কখনো সান্ত্বনা দেবে না। এই জাস্ট 3টে কোশ্চেনের জন্য হয়নি এটা নয়, তুমি জেনে রাখো যে তুমি এইভাবে বলো যে তুমি এতটা স্পেশাল নও, কয়েক হাজার ক্যান্ডিডেটের পিছনে পড়ে রয়েছো। তোমার পরের টার্গেট হবে, মানে তুমি যদি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে চাও, তাহলে তোমার টার্গেট হবে যে এবার এই এতগুলো এত হাজার হাজার ক্যান্ডিডেটকে আমাকে ছাপিয়ে ওই ক্যাটাগরির মধ্যে ঢুকতে হবে, যে ক্যাটাগরিকে আমরা কোয়ালিফাইড ক্যাটাগরি বলছি। তাই বারবার বলবো যে সান্ত্বনাকে কখনো তোমাকে টাচ করতে দেবে না। সান্ত্বনা যদি তোমাকে টাচ করে ফেলেছে, তাহলে তোমার কাছে এই এই মুখ দিয়ে এই কথাগুলো বেরোবে, আর তোমার মনে হবে না যে আর আমি এগোই বা আর অন্য কিছু করি। তাই এই ব্যাপারটা সবসময় মনে মাথায় রাখবে। নেক্সট যেটা বলা, যে খেয়াল করো এই যে যে পয়েন্টগুলো বললাম, এগুলো একদম আমরা মিডিল থেকে শুরু করেছি। এর যদি আরেকটু ব্যাকগ্রাউন্ডে যায়, মানে আরেকটু গভীরে যায়, তাহলে এই যে যে ব্যাপারটা, যে ধৈর্য কতদিন রাখবে, কিভাবে রাখবে, রেগুলারিটি, প্রতিদিন পড়াশোনা, কালকে দুর্গা পুজো আসবে, তোমার কি বেরোতে ইচ্ছা করবে না? তখন তুমি পড়তে বসবে, তাই না? বা দাদার বিয়ে রয়েছে, তখন তুমি পড়তে বসবে। এই এই ব্যাপারটা কে ঠিক করে দেবে? এই এনার্জি তুমি কোথা থেকে পাবে? এই যে হার্ডওয়ার্ক, এত 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 টাইম দিয়ে তুমি হার্ডওয়ার্ক করছো, কারণ এর কিন্তু যদি বলো রেজাল্ট, তাহলে তুমি যদি হয় তাহলে খুব ভালো কিছু একটা করলে, মানে এখানে মাঝামাঝি বলে কোনো ব্যাপার নেই। আমরা যখন কোনো একটা পরীক্ষায় বসি, সেটা আমাদের ডিগ্রি কোর্স হোক, মাস্টার ডিগ্রি হোক, অন্য কোথাও যে কোনো কিছু হোক, সেখানে তুমি কিছু না কিছু পাও, যে তুমি তোমার পরিশ্রম যেরকম করছো তার রেসপেক্ট, যে আমি ফার্স্ট ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস পেয়েছি, কেউ সেকেন্ড ক্লাস পেয়েছি, আমার অত দরকার না, আমার অনার্স কোনো রকম টিকলেই হবে। কেউ বা না আমার ইয়ে তোমার কলেজের মধ্যে টপার হতে হবে, যে যেরকম চাহিদা সে সেরকম পূরণ করতে পারছে। মাস্টার ডিগ্রিতে আমার এরকম দরকার, পূরণ করতে পারছো। আমার একটা মাস্টার ডিগ্রি হয়নি, আরেকটা মাস্টার ডিগ্রি দরকার, পূরণ করতে পারছো। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা পুরোপুরি আলাদা, কোনো মিল নেই। সাবজেক্ট গুলো মনে হতে পারে এই একই তো সাবজেক্ট, ওইটুকুই, কিন্তু এর বাইরে কোনো মিল নেই এর মধ্যে। তাই এখানে বলবো যে ফার্স্ট যেটা, যে এই যে যে জায়গাগুলো, এগুলো এই রাখার জন্য প্রচুর এনার্জি দরকার। কারণ তুমি এই এখন এই পর্যন্ত এখানে রয়েছে, এখনো পর্যন্ত আমি কথা বলছি, আমি কোনো কিছু করছি, সবকিছুর এনার্জি দরকার। তাই ধৈর্য রাখার জন্য, রেগুলারিটি মেনটেন করার জন্য, হার্ডওয়ার্কের জন্য এনার্জি দরকার। এনার্জি তোমাকে আনকন্ডিশনাল যদি কোনো জায়গায় না পাও, মানে আমার মতো লোকজন কেউ হয়তো তোমাকে কিছু ইয়ে মোটিভেট করছে, কিছু একটা করছে, তাতে করে তুমি খুব বেশি দূর এগোতে পারবে না, খুব বেশি তুমি ইয়ে করতে পারবে না। কোথাও না কোথাও গিয়ে তুমি আটকে যাবে, কোথাও না কোথাও গিয়ে তোমার মনে হবে আর হচ্ছে না, আর বোধহয় এগোতে পারছি না। তাই এখানে বুঝতে হবে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করছে কি। আমি বলবো ফার্স্ট যেটা
যে কাজ করছে, এটা আমাদের সবার মধ্যে হয়তো সুপ্ত বা কারোর বা গুপ্ত অবস্থায় রয়েছে, কারোর বা হয়তো একটু প্রকাশ্যে এসছে। এই প্রকাশ্যে যখনই এসছে তোমার মধ্যে দেখবে আস্তে আস্তে সেলফ কনফিডেন্স, সেলফ মোটিভেশনের জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে। মানে তুমি স্পষ্ট করে বুঝতে পারছো এটা কি, এটা এই জায়গাটাকে একদম বাদ দিতে হবে, এই জায়গাটাকে করা উচিত, এই দিকটাকে আরো বেশি ফোকাস করতে হবে, এরকম ব্যাপার। তার প্রথম যেটা আসছে সেটা হচ্ছে প্যাশন। এই প্যাশন ব্যাপারটাকে এরকম নয় যে আমি একদিনে তোমার মধ্যে বিল্ড আপ করতে পারবো, একদম একদম না। আমি এই যে যে তিনটে পয়েন্ট লিখেছি, এই তিনটে পয়েন্ট আমি তোমাকে একদিনে বিল্ড আপ করতে পারি। আজ রাত্রে থেকে বলতে পারি যে আজ রাত্রে যদি ধৈর্য ধরতে না পারো, আজ রাত্রে যদি 3 ঘন্টা না পড়তে পারো, তাহলে খেতে দেবো না, আটকে রেখে দেবো তোকে ঘরের মধ্যে, বেরোতেই দেবো না, তোকে আমি মোবাইল দেবো না। আমি তোমার পর প্রেশারাইজ করতে পারি। প্যাশনকে প্রেশারাইজ করা যায় না। এটা তোমার জিনগত, ফ্যামিলিগত, বংশগত, পরিবেশগত, তুমি যে সারাউন্ডিংস, যে স্কুল কলেজ, যাদের সাথে বড় হয়েছে, তোমার সিনিয়র জুনিয়র সবাই মিলে এই প্যাশনের জন্য দায়ী। মানে ব্যাপারটা এরকম, আমি যদি খুব ছোট্ট করে বলি যে ধরো আমার বাবা মা ধরো গানের জগতের লোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠি, তখন দেখছি মা হারমোনিয়াম নিয়ে বউ বসেছে, বাবা তবলা নিয়ে বসেছে, ভোর 5টা বাজে আমার ঘুম ভেঙে গেল, কি না মা বাবা রিওয়াজ করছে। তো আমার মধ্যে অটোমেটিক এই ব্যাপারগুলো গ্রো করবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে একটু মায়ের পাশে গিয়ে বসবো, কি হচ্ছে না হচ্ছে, আমি একটু হারমোনিয়ামের মধ্যে একটা হাত দেবো। আমি তখনও জানি না হারমোনিয়াম কি জিনিস, কি করতে হয়, মানে একদম ছোটবেলার কথা, একটা 4 বছরের বাচ্চা। তো এই ব্যাপারটা এরকম। এই এই যে যে প্যাশনের জায়গাটা, এটা কিন্তু অটোমেটিক হয়। মানে আমি যদি তোমাকে এখন বলি যে চলো তোমাকে এখন ইয়ে তোমার ইয়ে করতে হবে কি, ফটোগ্রাফির মধ্যে যেতে হবে, তোমার যদি ফটোগ্রাফিতে কোনো ইন্টারেস্ট না থাকে, তুমি আদৌ তো ওই ওই ফিল্ডে যাবে না, ওইদিকে তুমি ঘুরেও তাকাবে না, তাই না? ওদিকে তুমি ঘুরেও তাকাবে না। তো এই যে যে ব্যাপারগুলোর কথা বলতে চাইছি, যে ধরো তোমার গিটার ভালো লাগে, তাহলে তোমার কোথাও না কোথাও এই ব্যাপারটা থেকেই যাবে, কোথাও না কোথাও। আর সেটা যদি না হয়, তোমার মধ্যে একটা অন্যরকম কাজ করবে। তো এই প্যাশন ব্যাপারটা যেটা, যে তোমার কিন্তু এটা এইভাবে কিন্তু তোমার মধ্যে আস্তে আস্তে গ্রো করেছে, আস্তে আস্তে কিন্তু তোমার মধ্যে এসছে। যে এটা হতে পারে তোমার ফ্যামিলি মেম্বার, কেউ হতে পারে, হতে পারে তোমার ফ্যামিলির বাইরে গিয়ে তোমার মামা, পিসি, জ্যাঠা, কাকা, কেউ হতে পারে, হতে পারে সে কোনো সিনিয়র, তোমার হতে পারে প্রতিবেশী, কেউ হতে পারে তোমার খুব কাছের, হয়তো তার সাথে ব্লাড কানেকশন নেই, কিন্তু খুব কাছের নিজের, তোমাদের ফ্যামিলির সাথে রিলেশন রয়েছে, তোমার স্কুলের টিচার, কলেজের টিচার, তাদের থেকে তুমি এই সোর্স গুলো পাচ্ছ, তাই না? তো সেই জায়গা থেকে তোমার মধ্যে কিন্তু প্যাশন ক্রিয়েট হয়েছে, যে আমার এইরকম ডব্লিউবিসিএস অফিসার বা এই রিলেটেড জব আমার ভালো লাগে, তাই কিন্তু তুমি এখনো পর্যন্ত এখানে রয়েছে। তাই প্যাশন ব্যাপারটাকে দেখো যে তোমার মধ্যে কতটা সুপ্ত বা কতটা জাগ্রত অবস্থায় রয়েছে, এটা তোমাকে কিন্তু জাগাতে হবে বা এ করতে হবে। কারণ এটা কিন্তু আলটিমেট আমাদেরকে এনার্জি দেবে। ওই যে একটু আগে যেটা বললাম, যে এনার্জি না হলে তোমরা কিন্তু চলতে পারবে না। আমি জাস্ট 1 মিনিট টাইম নিচ্ছি, আমাদের 9টাতে ক্লাস অন হয়, তো সেই 9টার ক্লাসগুলোকে আমি একটু ওপেন করে দিই, ঠিক আছে? আমি আবারও বলছি, 1 মিনিট টাইম নেবো, তার বেশি না, 1 মিনিটে আমার লাগবে। আমি 1 মিনিট টাইম নিয়ে আমি তোমার কাছে আবার ফিরছি, আমাকে একটু অ্যালাউ করো, ঠিক আছে? আমি 9টার ক্লাসগুলো জাস্ট একটু ওপেন করে দিই, জাস্ট আমার 1 মিনিট লাগবে, কোথাও যাবে না, আমি এখনই ফিরছি। তোমাদের সাথে এখন আমার এই পার্টে অনেক কিছু বলার রয়েছে।
চলো, থ্যাংক ইউ এতক্ষণ ওয়েট করার জন্য। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চলো আমি স্টার্ট করছি তাহলে যেখানটা ছিলাম। দেখো, তাহলে বললাম যেটা, যে প্যাশন এই ব্যাপারটা তোমার মধ্যে দেখতে হবে, যেটা কতটা সুপ্ত বা কতটা জাগ্রত অবস্থায় রয়েছে, ঠিক আছে? এরপর যেটা আসছে, মানে এটা সুপ্ত বা জাগ্রত, তার উপর ডিপেন্ড করছে আমাদের 2 নম্বর পয়েন্ট। এই 2 নম্বর পয়েন্টটা আমাদের খুব পজিটিভ জায়গা, এবং বলতে পারো সব থেকে শক্তিশালী আমাদের এন্টায়ার প্রসেসের মধ্যে। সব থেকে শক্তিশালী জায়গা হচ্ছে এই পয়েন্টটা। সেটা কি না, ডেডিকেশন। ডেডিকেশন বা ডিটারমিনেশন যাই বলুন না কেন, এই পয়েন্টটা তোমাকে ইয়েস নো এর ডেফিনেশন পাল্টে দেয়। কোথায় আমাদেরকে হ্যাঁ বলতে হবে আর কোথায় আমাকে না বলতে হবে, কখন আমাকে হ্যাঁ বলতে হবে আর কার মুখের উপর আমাকে হ্যাঁ বলতে হবে, কিভাবে না বলতে হবে, এ তোমাকে শেখাবে কি এই ডেডিকেশন। ডেডিকেশন ব্যাপারটা এরকম, আমি যদি খুব ছোট্ট এক্সাম্পল দিই, ব্যাপারটা এরকম যে ধরো আমার বাবার হঠাৎ করে শরীর খারাপ হয়েছে। আমার বাবার শরীর খারাপ, তো আমার বাবার শরীর খারাপ, কাউকে মনে করিয়ে দিতে হয় না যে বাবার শরীর খারাপ মানে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কোনো প্যাথোলজিক্যাল টেস্ট দিয়েছে সেগুলো করাতে হবে, বা কোনো ওষুধ দিয়েছে সেগুলো কিনে আনতে হবে। এই আলাদা করে আমাকে কেউ ফোন করে বলে না, কেউ আলাদা করে বাড়িতে এসে বলে যায় না, বা তারপরে আমি করছি। বা আমাকে কেউ বলে না, না কালকে ডাক্তার দেখানোর এ রয়েছে, তাহলে অফিস কামাই করতে হবে, তবে আমি গিয়ে অফিস কামাই করছি বা কিছু, বা আমি অফিস কামাই করার জন্য কাউকে 4টে কথা শোনাচ্ছি। ব্যাপারটা সেরকম না। এটাকে বলছি আমরা ডেডিকেশন, অর্থাৎ যেখানে তোমার এই ইয়েস নো এর ডেফিনেশন পাল্টে যায়, যেখানে তোমাকে কেউ বলে দেয় না যে তোমায় কি করা উচিত আর কি করা উচিত না, যেখানে তুমি তোমার এই যে সেলফ রিকগনিশন, এটাকে তুমি কাজে লাগাচ্ছ, সেটাকে আমরা বলছি ডেডিকেশন বা ডিটারমিনেশন। মানে তুমি কতটা ডিটারমাইন তোমার এই যে স্বপ্ন বলো, তোমার যে রেসপন্সিবিলিটি বলো তার প্রতি, সেটাকে আমরা বলছি কিন্তু এই ডেডিকেশন। ঠিক আছে? এটা যদি ঠিকঠাক কাজ করে, তাহলে তোমার যা কিছু, ধরো তুমি বন্ধুদের সাথে 2 ঘন্টা 4 ঘন্টা ধরে সন্ধ্যার পর সন্ধ্যায় আর কি আড্ডা মারো, গার্লফ্রেন্ডের সাথে 3 ঘন্টা করে কথা বলতে হয়, সোশ্যাল মিডিয়া, তোমার রিলস, দেখবে সবকিছুর মধ্যে তোমার পরিবর্তন আসতে শুরু করে দিয়েছে, যদি ডেডিকেশন তোমার মধ্যে ঠিকঠাক কাজ করে। আর যদি দেখো না তোমার একটা অসংযম লাইফ তুমি লিড করছো, তাহলে বুঝবে ডেডিকেশন সেখানে কোথাও না কোথাও কম আছে। অর্থাৎ বা হতে পারে এমন কিছু যে যেখানে তোমার ডেডিকেশনের মতো জায়গা নেই, আর যেখানে দেখবে যে সবকিছু খুব ট্রুথফুল হচ্ছে, ঠিকঠাক হচ্ছে, বা ঠিক আছে, অবশ্যই আমি বলবো সব সময় জন্য দরকার আছে, গার্লফ্রেন্ড দরকার আছে, বন্ধু দরকার আছে, সোশ্যাল মিডিয়া দরকার আছে, রিলস দরকার আছে, না হলে হবে না। আমরা কেউ 700 বছর বাঁচবো না, যে 700 বছর বাঁচবো না, প্রথম 70 বছর একটু ট্রাই করে নি কি হলো না হলো, পরবর্তী জায়গায় আমরা তখন সিরিয়াস হয়ে যাবো, এরকম নয় ব্যাপারটা। আমরা যদি ধরে নিই 70 বছর বাঁচবো, তো 70 বছরের মধ্যে 60 বছর আমাদের নিজেদের, তার পরবর্তী 10 বছর ওই ছেলে মেয়ে নাতি নাতনি এরা ঠিক করে দেবে কোনটা খাবে, কার সাথে কথা বলবে, কি করবে না, কোথায় যাবে, কার সাথে কার কোথায় যাবে না, সবকিছু তারা ঠিক করবে। তাই 60 বছরের লাইফ আমাদের বলতে পারো, তার মধ্যে প্রায় গড়ে 25 বছর কাটিয়ে দিয়েছি, গড়ে এখানে আমরা যারা রয়েছি গড় বয়স 25 বছরেরও বেশি। তো গড়ে আমাদের 25 বছর কেটে গেছে। কারো কারো বয়স তো এরকম রয়েছে 30 ছাড়িয়ে গেছে, 30 32। তাহলে বুঝতে পারছো যে সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে আমরা তো এরকম না যে শুধু প্রিপারেশনে যাবো, শুধু ধৈর্য রাখবো, শুধু হার্ডওয়ার্ক করে যাব, তাই না? কারণ এখানে এই হার্ডওয়ার্ক, এই রেগুলারিটি, ধৈর্য বা এই ডেডিকেশনের কিন্তু কোনো ভ্যালু নেই যদি তুমি কোনো কিছু না পাও। মানে এরকম বহু ছেলে মেয়ে রয়েছে যে বছরের পর বছর, মানে 2 বছর 3 বছর 4 বছর কিছু না কিছু পরিশ্রম করার পর আলটিমেট তাদের নিট রেজাল্ট জিরো। মানে এই ফিল্ড থেকে বেরিয়ে সে হয়তো ওর বাবার ব্যবসা দেখছে বা বিয়ে হয়ে গেছে, এবার সংসার করছে, এরকম। মানে এরকম না যে খুব রেয়ার আর কেস বলছি, এই 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 পুরুলিয়াতে একটা দেখা যাচ্ছে, ওই বর্ধমানে একটা দেখা যাচ্ছে, ওই কুচবিহারে একটা দেখা যাচ্ছে, এরকম না, তোমার আমার বাড়ির পাশে অগণিত রয়েছে, অগণিত। তাই এই জায়গার ক্ষেত্রে তোমায় খুব সিরিয়াস থাকতে হবে, তোমায় খুব সিরিয়াস থাকতে হবে যে কোনোভাবেই যেন এই জায়গাটাকে মানে নেগলেক্ট না করা হয়। যে ডেডিকেশন যদি তোমার উপর প্রপার কাজ না করে, তাহলে কিন্তু তুমি এখান থেকে কোন রকম তোমার এই জায়গাগুলোকে তুমি আলটিমেট ঠিক করতে পারবে না। যদি এটা তোমার উপর ঠিকঠাক কাজ করে, তাহলে এখান থেকে তুমি আনকন্ডিশনাল এনার্জি পাবে, আনকন্ডিশনাল এনার্জি পাবে, এর রেসপেক্টে আনকন্ডিশনাল এনার্জি পাবে। এবং এটা তোমাকে আলাদা করে আমার মতো লোক বা অন্য কাউকে দরকার পড়বে না যে ধৈর্য রাখার জন্য, রেগুলারিটি মেনটেন করার জন্য বা হার্ডওয়ার্ক করার জন্য, আলাদা করে কাউকে দরকার পড়বে না। এ তোমাকে আনকন্ডিশনাল এনার্জি দেবে। যে সোর্স, যে এনার্জি থেকে, এই সোর্স থেকে যে এনার্জি পাচ্ছ, সেটা একদমই তোমার নিজের, এবং সেটা খুব বেশি ট্রুথফুল হবে। আমি যদি তোমাকে বলি বা আমি যদি তোমার উপর প্রেশারাইজ করি, তাহলে খুব বেশি হলে 1 সপ্তাহ 10 দিন 15 দিন তোমার উপর কাজ করবে, তারপরে দেখবে সব বন্ধ হয়ে যাচ্ছে, আর এটা ওই ঠিকঠাক কিছু হচ্ছে না। দেখবে একটা সময় ওটা সেই ঝিমিয়ে গেছে, থেমে গেছে, তুমি বিপথে চালিত হয়ে গেছে, অন্য কোনো পথ খুঁজে নিয়েছো।
যখন এই পর্যন্ত একদম প্যাশন থেকে শুরু করে এই পর্যন্ত জায়গা ঠিকঠাক কাজ করবে, আমাদের মধ্যে জন্ম নেবে কনফিডেন্স প্লাস মোটিভেশন। আমি একদম শুরুতে যেখান থেকে শুরু করেছিলাম, এই সেলফ কনফিডেন্স আর সেলফ মোটিভেশন যতক্ষণ না কাজ করছে ততক্ষণ তুমি কোনো কিছু দেখতে পাবে না, বা তুমি যা কিছু করছো কোথাও না কোথাও গিয়ে মনে হতে পারে এই পুরো জায়গাটা আমি সময় নষ্ট করলাম, ভুল পথে গেলাম, এটা আমার না করা ভালো ছিল। যতক্ষণ না তোমার মধ্যে এই সেলফ কনফিডেন্স কাজ করবে ততক্ষণ এইরকম জায়গাগুলোই মনে হবে। আদারওয়াইজ তুমি ওখান থেকে কিছু না কিছু করতে পারবে, কিছু না কিছু ওখান থেকে তুমি করবে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। যে আগে দেখো যে প্যাশন ডেডিকেশনের জায়গাটা, তারপরে ওখান থেকে যে এই যে পয়েন্ট গুলো বললাম, এই তিনটে পয়েন্ট আমি তার মধ্যে বিশেষ করে রেগুলারিটি আর হার্ডওয়ার্ক এটাকে আমি ডিসকাস করবো, বলবো। ধৈর্যের ব্যাপারটা তো কোনো কিছু বলার নেই, ওটা তোমাকে রাখতে হবে আনকন্ডিশনাল, ধৈর্য রাখতে হবে। রেগুলারিটি এবং হার্ডওয়ার্ক নিয়ে আমার বলা রয়েছে, আমি বলবো এই জায়গাটা। তো এই কনফিডেন্স এবং মোটিভেশনের জায়গা যদি ঠিকঠাক কাজ করে, আলটিমেট তুমি সাকসেস দেখতে পাবে। কথাটা শুনতে খারাপ লাগলো না? সাকসেস দেখতে পাবে, একদম সত্যি বলছি। সাকসেস দেখা যায়, সাকসেস কেমন বড়, কি রঙের সাকসেস, সাকসেসের শেপ কেমন, ট্রায়াঙ্গুলার না সার্কুলার, এ সবকিছু দেখা যায়, সবকিছু তুমি ফিল করতে পারবে। মানে আমি খুব ছোটখাটো এক্সাম্পল দিলে বুঝতে পারবে। আমি যদি তোমার পড়াশোনার মধ্যে বলি, ধরো মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিকের পরীক্ষায় ধরো তুমি অঙ্কের উপর প্রচুর এক্সপেকটেশন নিয়ে পরীক্ষা হলে গেছো, কারণ অঙ্কের তুমি খুব ভালো, ডেফিনেটলি খুব ভালো, তোমার ওইভাবে খুব একটা আটকায় না কোনো কিছু না। কোনো কারণে হয়তো বিগড়ে গেছে, কোনো কিছু সম্পাদ্য মেলাতে পারলে না, উপপাদ্য দেখলে এমন একটা দিয়েছে দুটোর মধ্যে একটা করতে পেরেছো আর একটা মেলাতে পারোনি, পাটিগণিত একটা ভুল করে বসেছো, বীজগণিত তিন চারটে ভুল করে, মানে যেখানে তোমার স্কোর হওয়া উচিত 80-90 মতো, সেখানে তুমি দেখছো কোনো রকম 50-55 হচ্ছে। তাহলে তোমার কাছে একটা মারাত্মকতম একটা আঘাত বলতে পারো। দেখবে ওই জায়গাটার ক্ষেত্রে দেখতে পাবে যে হ্যাঁ কি অবস্থা তোমার হয়। ঠিক উল্টোটা, তুমি অঙ্কে এরকম এক্সপেকটেশন রাখো না, মানে কোন রকম আমার 30-40 হলে হয়, আমি পাটিগণিত দুটো কোন রকম মুখস্থ করে যাচ্ছি, এই কটা কোশ্চেন এর মধ্যে যদি একটা কোশ্চেন মধ্যে হবে, দুটো কোশ্চেন মধ্যে খুব ভালো, সম্পাদ্য এটা আমাকে শিখিয়ে দিয়েছে এই চারটে, এর মধ্যে যদি বেঁধে যায় ভালো, না হলে আমি আর করবো না। তারপরে এই এই শর্ট কোশ্চেন, এই ব্যাপার, এই বীজগণিতের দুটো কোশ্চেন বলে দিয়েছে স্যার আসবে, এইভাবে দিয়ে কোন রকম দেখলে যে হ্যাঁ আমার কোন রকম 30-35 উঠলে হয়, ব্যাস তাতে আমি খুব খুশি। ঠিক উল্টোটা ঘটে গেল তোমার এক্সাম হলে, সম্পাদ্য দুটো দিয়েছে দুটোই কমন, উপপাদ্য দুটো দিয়েছে দুটোই কমন, আর তুমি যেরকম পড়ে গেছো সেরকম এসছে, আর তুমি যখন করেছো একবারে মিলে গেছে। হয় না আমাদের, মনে করে দেখো ছোটবেলায় সম্পাদ্য করতে গিয়ে অনেক সময় মিলতো না, উপপাদ্য করতে গিয়ে মিলতো না, এরকম হতো না, অনেকের ক্ষেত্রে হয়েছে। আর তোমার ক্ষেত্রে ব্যাপারটা যেরকম ধরছো সেরকম, দুটো পাটিগণিত কমন চলে এসছে, দুটোই তুমি পেরেছো করতে, বীজগণিত পেরেছো করতে। পাশের একটা বন্ধু বললো ঠিক আছে আমার থেকে একটু দেখে কর, ক্লাসে সেরকম গার্ড ছিল না, বীজগণিত একটা পাচ্ছিলে না, পাশের বন্ধুটার থেকে দেখে দেখে করে দিয়েছো, এবং সেটা খুব ভালো হয়েছে, তুমি জানো, হ্যাঁ বুঝতে পেরেছো এ ঠিকঠাকই করেছে, একদম হয়েছে, একদম ঠিকঠাক। এর দিয়ে হচ্ছে তো 80 হয়ে যাবে প্রায়, মানে ভেবেছিলাম কোন রকম 30-35, 40 হলে তো আন্না বলবো, এবার দেখলাম 80-তে পৌঁছে গেছে। তাহলে এবার ভাবো কেমন ব্যাপারটা। বাইরে বেরিয়ে একটা কথা বলি, ধরো এইরকম এই যে আমাদের এই ট্রেন জার্নি, বাস জার্নি, এরোপ্লেন, এই ব্যাপারগুলো যা কিছু, এই ব্যাপারগুলো, তো এইখান থেকে দাঁড়িয়ে এরকম তো হয়েছে, এরকম তো প্রচুর এক্সাম্পল রয়েছে যে বিরাট বড় অ্যাক্সিডেন্ট, সেখান থেকে কোনো একজন লোক বেঁচে এসছে, কোনো একজন লোক বেঁচে এসছে, ট্রেন অ্যাক্সিডেন্ট বা আদার্স কিছু হতে পারে। সে দেখছে যে আশেপাশে যারা বসে রয়েছে, যাদের সাথে কথা বলছিলাম জাস্ট কিছুক্ষণ আগেও, তারা এই পৃথিবীতে নেই। তো তুমি ওই সময় দাঁড়িয়ে মৃত্যুকে দেখতে পাবে। তোমরা আশেপাশে ঘুরছিল, আমাকে বোধহয় একটু ইগনোর করলো, বা আমাকে হয়তো টাইম হয়নি বলে আমাকে আর নেয়নি। ঠিক একই কথা সাকসেস কেও তুমি দেখতে পাবে, যদি এই উপরে ব্যাপারগুলো সবকিছু ট্রুথফুল হয় তোমার উপর, যদি ঠিকঠাক কাজ করে, তাহলে তুমি দেখতে পাবে। বোঝাতে পারলাম? ঠিকঠাক যদি কাজ করে তুমি দেখতে পাবে। শুরু করবে কোথা থেকে, এই যে যে এত কিছু বললাম, শুরু করবে কোথা থেকে, এবার সেই জায়গাটা বলি, তাহলে আরো ডিটেলসে যাই, আরো পিছন দিকে যাই একটু, যে শুরুটা করবে কোথা। ফার্স্ট যে তোমার স্টেপ হবে, যেটা তোমার প্রথম স্টেপ, যে নিজের চারিপাশে একটা বাউন্ডারি তৈরি করো, নিজের চারিপাশে একটা বাউন্ডারি তৈরি করো। যেমনটা আমরা গরুকে মাঠে বেঁধে রেখে আসি না, যা বাবা চড়ে খা তোর ইচ্ছা মতো, কিন্তু তোকে একটা খুঁটো দিয়ে বেঁধে দিলাম, এর বাইরে না, এই বাউন্ডারি তুই চড়ে চড়ে খাবি, যতটা পারবি যা পারবি তুই চড়ে চড়ে খা, কিন্তু এর বাইরে না। ঠিক নিজের চারিপাশে এরকম একটা বাউন্ডারি তৈরি করো। আমি আবারও বলছি, আমি কোথাও বইয়ের কথা বলিনি,
আমি বলতাম যে ধরো বইয়ের কথা যদি বলি, ধরো বইয়ের জন্য 2000 টাকা লাগবে, 3000 টাকা লাগবে, আমি বলে দিলাম এই বই তুমি কালকে কলেজ স্ট্রিটে গিয়ে তোমার 2000 টাকা পকেটে রয়েছে, কিনে নিয়ে চলে আসলে। আমার নেক্সট কোশ্চেন, তুমি বলতে পারবে যে কোথা থেকে শুরু করবে, কি পড়বে, কোন চ্যাপ্টার থেকে শুরু করবে? কারণ এখানে তো একটা সাবজেক্ট না যে হ্যাঁ এই পার্টিকুলার এসএলএসটি যারা পরীক্ষা আছে ওদের ওই একটাই সাবজেক্ট, ওখানে সবকিছু। তোমার তো তা নয়, তোমার হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি, তুমি হিস্ট্রি অনার্সের, তোমার পলিটি পড়তে হচ্ছে, ইকোনমিক্স পড়তে হচ্ছে, তুমি জিওগ্রাফি, তোমার সেই সায়েন্স, ম্যাথ, রিজনিং সব করতে হচ্ছে। তুমি বলতে পারো কালকে বই কিনে নিয়ে আসার পর কোথা থেকে শুরু করবে? করতে পারবে। তাহলে প্রথম কাজ একদম, এবার আমি প্রথম চলে আসলাম, একদম ফার্স্ট স্টেপ হচ্ছে এটা কর, যে নিজের চারিপাশে আগে বাউন্ডারি ওয়াল তৈরি করো। ঠিক আছে, এই বাউন্ডারি ওয়াল যেটা আমি বলতে চাইছি, যে অ্যাটলিস্ট এইখানে এই 6 থেকে 7 ঘন্টা টাইম দাও, 6 থেকে 7 ঘন্টা টাইম দাও, এই টাইমটা তোমাকে দিতে হবে। আমি একদম যে রেগুলারিটি কথা বলেছিলাম সেই জায়গাটাকে যদি এবার বলি, যে আমি ধরো 7 ঘন্টা যদি পার ডে হিসেবে দেখি, পার ডে, আমি জাস্ট একটু তোমাকে হিসাব করে ক্যালকুলেশন করে বলবো এক এক করে, দেখো একটু আমাকে সময় দাও। তাহলে পার ডে 7 ঘন্টা করে ইন্টু 7 দিনে 1 সপ্তাহ, আমি তোমাকে সময় নেব না। তোমার লাইফে আমি জানি প্রচুর কাজ রয়েছে, তোমারও অনেক কিছু করতে ইচ্ছা করে, আমি তোমার প্রচুর সময় দিয়ে দেবো। দেখো আমি ক্যালকুলেশনটা করি, 7 আওয়ার্স পার ডে ইন্টু 7 দিন, মানে 1 সপ্তাহ, তাহলে কত আসছে? 49 ঘন্টা। আমি রাফলি এটাকে 50 ঘন্টা নিচ্ছি, 50 ঘন্টা পার উইক। আবারও বলছি যে আমি তোমার থেকে বেশি টাইম নেব না, আমি জানি তোমার লাইফে অনেক কিছু করার রয়েছে, আমি বেশি টাইম নেব না। 50 ঘন্টা পার উইক, 1 সপ্তাহে 50 ঘন্টা, 50 ঘন্টা পার উইক ইন্টু 4, মানে 4 সপ্তাহে 1 মাস, তাই তো? আমরা জানি তো 4 সপ্তাহে 1 মাস, তাহলে কত আসছে? 200 ঘন্টা। 200 ঘন্টা কি পার মান্থ, পার মান্থ 200 ঘন্টা। আমি এটাকে দেখছি। এবার এখানে ছোট্ট করে বলে দিই, দেখো আমি এখানে তোমাকে 7 দিনে 1 সপ্তাহ, আর আমি 4 সপ্তাহ নিয়েছি, মানে 28 দিন। ফেব্রুয়ারি বাদ দিয়ে কোনো মাসই আমাদের 28 দিন না, তাও যদি লিপিয়ার না হয়, মানে লিপিয়ার হলে তো আরো একদিন বেড়ে গেল। তাহলে তুমি কিন্তু মাসের মধ্যে 2 দিন বা 3 দিন পাচ্ছ, চড়ে এসো বাবা, খেয়ে এসো, সেদিন আর তোমার কোনো কিছু নেই। ওই যে বললাম যে দুর্গাপুজো রয়েছে, বৌদির কুকুরের জন্মদিন, এই ব্যাপারগুলো তুমি সেলিব্রেট করো, অসুবিধা নেই, এই যে সময় পাচ্ছ তো। ঠিক আছে, এবার আমি আসি, আমি 6 মাসের একটা হিসাব দেখি আর 1 বছরের একটা হিসাব দেখি। এই হিসাবে 200 ঘন্টা করে পার মান্থ, 6 মাস, কত? 1200 ঘন্টা। কত? 6 মাসে, তাই তো? 1200 ঘন্টা 6 মাস। আমি এটাকে বললাম 1000 ঘন্টা টাইম, 1000 ঘন্টা, 1000 ঘন্টা টাইম। 1200 ঘন্টা, 1000 ঘন্টা। আমি যদি এটা 1 বছর রেসপেক্টে দেখতাম, মানে 1000 গুণ 2, কারণ 1000 ঘন্টা, সরি 1000 ঘন্টা গুণ 2, 2 কেন করলাম? কারণ আমরা 6 মাস নিয়েছি, দুটো 6 মাস মিলে 1 বছর, তাহলে আমাদের আসছে 2000 ঘন্টা, 2000 ঘন্টা। আমি এবার এখান থেকে তোমাকে বলবো এই 2 ঘন্টা কেটে দাও, বছরে 1000 ঘন্টা টাইম দাও, 1000 ঘন্টা পার ইয়ার, 1000 ঘন্টা পার ইয়ার। টার্গেট রাখো এই 1000, টার্গেট 1000। তুমি লাইফে এই যে কম্পিটিটিভ এক্সামের জন্য শুরু করছো, ভালো করে শুনবে এই জায়গাগুলো থেকে, এই যে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে শুরু করছো, এগুলো নিয়ে ভাবছো, লাইফে টার্গেট রাখো 1000, লাইফে টার্গেট রাখো 1000, অর্থাৎ তুমি পুরো 1000 দিন টাইম দেবে, 1000 দিন টাইম দেবে। আর প্রত্যেক বছরে 1000 দিন মানে মোটামুটি 3 বছর একটু বেশি হয়, এবং প্রত্যেক বছরে 1000 ঘন্টা করে টাইম দেবে, এটা কোনোভাবে যেন কম্প্রোমাইজ না হয়। শুরু করেছিলাম বোধহয় 7 ঘন্টা করে পার ডে, আর দাঁড়ালো কোথায় জানো? মোটামুটি 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 4 ঘন্টাও না। আমি এটা যদি হিসাব করো একটু ক্যালকুলেশন করে বলো আমাকে, আমি লিখছি এখানে, তুমি বলো আমাকে। আমি কি বললাম? 1000 ঘন্টা পার ইয়ার, আমাদের বছর 365 দিনের তো কম হয় না, আমি 365 দিন হিসাব করে বলছি। 365 দিনকে ভাগ করো, কত আসছে দেখো তো? 365 দিয়ে ভাগ করলে কত আসছে? মোটামুটি নিয়ার অ্যাবাউট 3 ঘন্টার কাছাকাছি, নিয়ার অ্যাবাউট 3 ঘন্টার কাছাকাছি, দেখো তো তাই আসছে কিনা? নিয়ার অ্যাবাউট 3 ঘন্টার কাছাকাছি আসছে তো। এই জায়গাটাকে কোনোভাবে তুমি কম্প্রোমাইজ করতে পারবে না,
এই জায়গাটায় কোনোভাবে তুমি কম্প্রোমাইজ করতে পারো। এই সময়টা তোমাকে দিতেই হবে, এই সময়টা তোমাকে দিতেই হবে। 3 ঘন্টার কাছাকাছি দেখো সময় আসে পার ডে, অর্থাৎ 2 ঘন্টা 44 মিনিট, আমি 3 ঘন্টা ধরে নিচ্ছি, 3 ঘন্টা সময় আসছে, 3 ঘন্টা সময় তোমাকে দিতেই হবে, দিতেই হবে। মানে তোমার সমস্ত কিছু বাদ দিয়ে, গার্লফ্রেন্ড, তোমার সোশ্যাল মিডিয়া, রিলস, বন্ধু বান্ধব, তোমার রেসপন্সিবিলিটি বলতে ধরো তুমি চাকরি করো, বা তুমি তোমার বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে রয়েছে, অথবা তোমার চাকরিও করো না, বিয়ে হয়নি, বাড়ির কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, বাজার করা, কারণ তুমি এই মুহূর্তে ধরো বেকার বাড়িতে বেশি বসে রয়েছে, সেই মুহূর্তে তোমার হবেই এরকম ব্যাপারটা। গ্রাজুয়েশন হয়ে গেছে, তাই ভালো এবার চাকরি পড়াশোনা করা যায়, ওদিকে মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেছিল ইউনিভার্সিটি, হয়ে গেছে, 2 বছর পারও হয়ে গেছে, এবার কি করবে? আর তো কিছু করার নেই, গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি সব হয়ে গেছে, মধ্যবিত্ত, আর কি করবে? আর কিছু করার নেই। এবার হচ্ছে বাড়িতে ওই টিউশন পড়াচ্ছ, এদিকে বাজার করা, রেশন, জল, এই ব্যাপারগুলো তোমার উপরে রয়েছে। এই সমস্ত কিছু বাদ দিয়ে 3 ঘন্টা সময় তোমাকে দিতেই হবে, 3 ঘন্টা সময় তোমাকে দিতেই হবে এভরি ডে। এই জায়গাটা তোমাকে কোনোভাবে কম্প্রোমাইজ করলে চলবে না। মানে পুজোর, দুর্গাপুজোর অষ্টমীর দিন হোক কি দশমী কি বৌদির কুকুরের জন্মদিন, তোমাকে 3 ঘন্টা পড়াশোনা করবে, তবে তুমি যাবে। এই জায়গাটা কৈফিয়ত দেবে নিজেকে, কেন আজ হয়নি, এই জায়গাটা আমি সবসময়ের জন্য টার্গেট রাখবো এরকম ভাবে। আমি যেটাকে বলবো তোমাকে, যে 3 ঘন্টা পার ডে যদি হয়, 3 × 7 = 21 ঘন্টা, এক সপ্তাহ। আমি টার্গেট দিতে বলবো যে তুমি 30 আওয়ার্স, বা এটাকে তুমি টার্গেট রাখো 25 ঘন্টা পার উইক। 25 ঘন্টা পার উইক ছিলাম, কোথায় 50 ঘন্টা ছিলাম না, একবারে কমে গেল 25 ঘন্টা পার উইক, মানে 3.5 ঘন্টা প্রত্যেক সপ্তাহে। দিনে টার্গেট করবে না, মনে রাখবে দিনে করে কিছু করতে পারবে না। তুমি ছোটবেলায় মনে করে থাকো এরকম অনেক রুটিন তৈরি করেছিলে, সকাল 5টা থেকে 7টা ইংলিশ পড়বো, 7টা থেকে 8টা অঙ্ক করবো, 8টা থেকে 9টা ইতিহাস পড়বো, তারপর উঠে স্নান করবো, স্কুলে যাবো, এরকম করেছিল তো, অনেক রুটিন তৈরি করেছিলে। মনে করে থাকো 2 দিন 3 দিন 4 দিন মেনটেন করতে পেরেছিলে, তারপর হয়নি। তাই রুটিন করতে যাবো না, রুটিন করো না, ঠিক আছে? তাহলে তুমি 25 ঘন্টা পার উইক এই টার্গেট রেখে তুমি চলো। আমি এই চারটা কমপ্লিট করব, কি করবে সেটা আমি বলছি। তার আগে এবার চলো তুমি এই জায়গাটাতে, এবার একটা চার্ট তৈরি করো। চার্ট 1, চার্ট 2, এই দুটো চার্ট প্রথমে তৈরি করো, ঠিক আছে? চার্ট 1 এর মধ্যে লেখো, বারবার মুখে মুখে বলবে না, লিখবে। চার্ট 1 এর মধ্যে তুমি লেখো যে কোন কোন পয়েন্ট গুলো তোমার প্রেজেন্ট ব্যারিয়ার তৈরি করতে পারে তোমার উপর। এই যে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা যে সময় দেওয়ার কথা, এর জন্য তোমার কি কি ব্যারিয়ার, ধরে নাও তুমি একটা জব করো, ফুল টাইম একটা জব করো, তাহলে ওটা তুমি ছাড়তে পারবে না। তোমার একটা ফিনান্সিয়াল ফ্রিডম দরকার, তোমার উপর ফ্যামিলি হয়তো ডিপেন্ড করে রয়েছে, তুমি ছাড়তে পারবে না। ধরো তোমার বিয়ে হয়ে গেছে, একটা বা দুটো সন্তান রয়েছে, ছোট ছোট সন্তান, তাদেরকে বললে হবে না যে বাবা এখন তুই ঘুমিয়ে পড়, আমি এখন পড়তে বসবো, আর সে দুম করে ঘুমিয়ে পড়লো, একদমই করবে না। এইরকম। এছাড়া তোমার অন্যান্য ধরো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে তোমার থাকতেই হয়, রিলস, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, সবাইকে, সবকিছু রয়েছে তোমার। তুমি এখান থেকে দেখো কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, অর্থাৎ যেটা তুমি বাদ দিতে পারবে না, কোন রকম কোনো কম্প্রোমাইজ করতে পারবে না। চাকরি তোমাকে যেতেই হবে, তুমি ওটাকে বন্ধ করতে পারবে না, ঠিক আছে? তোমার টিউশন পড়াতেই হবে, তুমি ওটাকে বন্ধ করতে পারবে না। তোমার বিয়ে হয়ে গেছে, বাচ্চাটাকে দেখতেই হবে, তোমার সংসারটাকে তোমাকে দেখতেই হবে, ওটাকে তুমি বাদ দিতে পারবে না। তাই এখান থেকে প্রথমে ক্যাটাগরাইজ করো, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, এই জায়গাটা এ দায়িত্ব তোমার, আমি ঠিক করে দিতে পারবো না, কারণ আমি একটা জেনারেলাইজ করছি। স্পেসিফিক যেতে হলে, যে তোমার ধরো বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তোমার সাথে আমার পার্সোনালি কথা বলতে হবে, তবে আমি এই জায়গাটাকে স্পেসিফিক বলতে পারবো। আদারওয়াইজ আমি যা কিছু করছি জেনারেলাইজ করছি। তাহলে এই জায়গাটা সবার ক্ষেত্রে অনেক রকমের হবে, ডিফারেন্স হবে। তাই এই জায়গাটাকে তোমার মতো করে তুমি প্রাইমারি সেকেন্ডারি দেখো। প্রাইমারি ক্ষেত্রে যে আমি কোনটাকে বলছি, যেটাকে তুমি কম্প্রোমাইজ করতে পারবে না। সেকেন্ডারি যেটা তুমি কম্প্রোমাইজ করতে পারবে। সোশ্যাল মিডিয়ায় তোমার 2 ঘন্টা সময় যায়, এবার তুমি এটাকে চাইলে করতে পারো, যে আমি ঠিক করলাম যে আমি 2 ঘন্টা দেখি, তো এই জুলাই মাস থেকে আমি পুরো 1.5 ঘন্টা করে সোশ্যাল মিডিয়ায় থাকবো, তার বেশি না। অগস্ট মাসে আমি 1 ঘন্টা করে থাকবো, সেপ্টেম্বর মাসে 35 মিনিট করে থাকবো। দেখো ওটা ঠিক চলে আসবে, হবে, তুমি যদি চাও। কারণ তুমি যদি চাও তাহলে তা হবেই, আর তুমি যদি না চাও তাহলে তা কোনোভাবে হবে না। তোমাকে শুধু চাইতে হবে, কিন্তু এই চাওয়াটা মুখ থেকে না, চাওয়াটা হতে হবে এখান থেকে, এই চাওয়াটা এখান থেকে করতে হবে। এটা যদি ঠিকঠাক হয় তাহলে তুমি পাবেই, তা তোমার গ্রিপে আনতে পারবে, যদি তা সঠিক হয়। তাহলে এই গেল চার্ট অন, এটা তুমি করে নাও, তোমার কি কে রয়েছে। এবার চার্ট 2 তে চলে এসো। সাবজেক্ট রয়েছে না অনেকগুলো, আমাদের তো 10টা সাবজেক্ট রয়েছে, ধরো আমি 10টা 11টা সাবজেক্ট, মোটামুটি আমাদের ওরকম 12টা সাবজেক্ট তুমি ধরো। 12টা সাবজেক্ট রয়েছে, কম্পিউটার এনভায়রনমেন্ট,
সবকিছু মিলিয়ে মিশিয়ে বলছি। 12টা স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সবকিছু 12টা সাবজেক্ট ধরো রয়েছে। এই 12টা সাবজেক্টকে তুমি 3টে ক্যাটাগরিতে ভাগ করো: স্ট্রং, মডারেট, উইক। কোন সাবজেক্ট? তুমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো, তোমার হিস্ট্রি খুব স্ট্রং জায়গা রয়েছে, সাথে জিওগ্রাফিটাও মোটামুটি ভালো পারো, পলিটি তোমার পাশে ছিল, পলিটি মোটামুটি পারো। তোমার উইক রয়েছে ইকোনমিক্সে, তুমি ধরো খুব উইক, তুমি অঙ্কে খুব উইক, স্ট্র্যাটেজিকে মোটামুটি, সিএ খুব উইক, আবার ধরো রিজনিংটা মোটামুটি পারো। এরকম ভাবে তুমি তোমার মতো করে তৈরি করো, তোমার মতো করে। যে আমি ধরে নিচ্ছি 4টে করে সাবজেক্ট, চারটে, 8টা, 12টা, আমি এরকম ভাবে ধরে নিচ্ছি। আবার বলছি আমি জেনারেলাইজ করছি, স্পেসিফিক নয়। তাহলে এটা তুমি তোমার মতো করে কিন্তু তৈরি করবে। তো 4টে করে সাবজেক্ট। এবার এইখানে এইখানে যে 4টে, এই যে ধরো আমি ধরে নিলাম হিস্ট্রি তুমি খুব স্ট্রং, হিস্ট্রি যে স্ট্রং এই জায়গাটা হতে পারে হিস্ট্রির ক্ষেত্রে তোমার মডার্ন হিস্ট্রি পড়তে খুব ভালো লাগে, আর তুমি সবসময় মডার্ন হিস্ট্রি পড়ো, মডার্ন হিস্ট্রি তুমি তুখোড়, তুমি খুব ভালো জানো, খুব ভালো পড়ো। অ্যানসিয়েন্টটা তোমার আবার পড়তে ইচ্ছা করে না, খুব ভালো পারো না, তুলনামূলক অ্যানসিয়েন্ট থেকে কম কোশ্চেনও আসে, কিন্তু কোশ্চেন আসে। আবার তুমি তুলনামূলক হিস্ট্রির এই জায়গাটাতে একটু দুর্বল রয়েছে, তাহলে এই জায়গাটাকে তোমাকে এইবার মডিফাই করার চেষ্টা করো। যে হিস্ট্রির মধ্যে ধরে নাও যে আমি ধরে নিচ্ছি হিস্ট্রির মধ্যে আমার টোটাল 10টা পার্ট রয়েছে, 10টা পার্ট বা 5টা পার্ট, যাই হোক না কেন, আমি হিস্ট্রি নই, আমি খুব ডিটেলস এটা বলতে পারবো, আমি উদাহরণস্বরূপ বলছি 10টা পার্ট রয়েছে বা 5টা পার্ট রয়েছে, যাই ধরো। এই 5টার মধ্যে তুমি জানো 6টা পার্টে আমি খুব স্ট্রং, 4টে পার্টে আমি মোটামুটি একটু দুর্বল জায়গায় রয়েছে। তো তোমার কাজ হবে এই 4টে পার্টকে আরো ভালো করে রেগুলার করা, যে এর জন্য যে কি কি ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে ফলো করা। ক্লাস কিভাবে করবে এই ব্যাপারগুলো আমি তোমাকে বলবো, আস্তে আস্তে সবকিছু বলবো। কারণ শুধু ক্লাস করলে সে হবে না, এটা তোমাকে বমি করতে হবে। কিভাবে করতে হবে আমি বলবো এক এক করে, আমি যদি সময় পাই আজকে ক্লিয়ার করব, না হলে আস্তে আস্তে বাকি দিনগুলোতে আমি ক্লিয়ার করবো। তো এই 4টে যেটা আমরা যে পড়াশোনা করবো, এই পড়াশোনার মধ্যে আমরা 3টে ভাগে ভাগ করবো। একটা হচ্ছে রেগুলার পড়াশোনা, এই রেগুলার পড়াশোনা মূলত যেখানে তুমি উইক রয়েছে, যেখানে তোমার দুর্বলতা রয়েছে সেটা। রিভিশনের মধ্যে আসবে যেগুলোতে তুমি মোটামুটি স্ট্রং জায়গাতে রয়েছে, ভালো পারো, বারবার সেটাকে রিভাইজ করতে হবে। আর একটা আসবে যেটা আমাদের প্র্যাকটিস বা মক, এই জায়গাগুলো, এই 3টে ধাপে আমাদেরকে পড়াশোনা করতে হবে। যেখানে তুমি খুব ভালো জানো, ভালো পারো, সেগুলোকে বারবার, মানে এই যে রিভিশনের যে জায়গাটা, সেটাকে এখানে আবার জাস্টিফাই করার চেষ্টা করছো যে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যেটা রেগুলার পড়াশোনা করছো, অর্থাৎ যেখানে তুমি উইক রয়েছো, সেখানে দুম করে এখনই তুমি মক টেস্ট বা প্র্যাকটিসে আপাতত যাওয়ার দরকার নেই। এটাকে তুমি রেগুলার পড়াশোনা করো আর রিভিশনের মধ্যে যাও। এই রিভিশনের একটা যখন ভালো জায়গা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে, তারপরে তুমি আবার ওইটাকে ওই মক টেস্ট বা প্র্যাকটিসের মধ্যে ঢোকাও। ঠিক এইভাবে এই ব্যাপারগুলোকে করতে হবে। চার্ট 1 চার্ট 2 যখন কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটা, তখন এই জায়গাগুলোকে কাজে লাগাবো। এই যে আমি যেটাকে বলছিলাম যে চার্টটা করলাম, কোথায় গেল এটা, করলাম না 25 ঘন্টা, সেটা কোথায় রাখলাম, কোথায় লিখলাম বলতো? এই যে 25 ঘন্টা পার উইক, এই জায়গাটা এবার আসি। এই জায়গাটা, এই জায়গাটা সবার বোঝা গেছে তো? চার্ট 1 চার্ট 2 এই জায়গাটা সবার বোঝা গেছে, কিভাবে কি করবে না করবে, কিভাবে সাবজেক্ট গুলোকে নেবে, ঠিক আছে? এই জায়গাটা সবার বোঝা গেছে। এবার আমি আসছি আমার এই 25 ঘন্টার এই টার্গেটটা, কোথায় গেল আবার? এই যে 25 ঘন্টার টার্গেট, এই জায়গাটাতে আমাদের সপ্তাহে 7 দিন, 3, 4, 5, 6, 7, আমি এই যে এখন বললাম, তুমি যে আজ থেকে যদি অ্যাপ্লাই করা শুরু করো, তুমি দেখবে এই সপ্তাহে তুমি 25 ঘন্টা পৌঁছাতে পারছো না, কোথাও না কোথাও গিয়ে ব্যারিয়ার তৈরি হচ্ছে। তুমি দেখো আমি বলছি কিন্তু এটা সবকিছু বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে তোমার পড়াশুনো, তোমার পড়াশুনো। তুমি কোথাও ক্লাস করতে যাও, সেখানে 3 ঘন্টা ক্লাস করো, তার মানে ওই দিনের কোটা পুড়ে গেল, এরকম নয় কিন্তু। তোমার ক্লাস বা সবকিছু বাদ দিয়ে বলছি, কিন্তু সবকিছু বাদ দিয়ে 3 ঘন্টা যেটা তোমার নিজের পড়াশুনো, এই 3 ঘন্টার কম কিন্তু কোনোভাবেই করলে চলবে না। এটা তুমি দেখবে প্রত্যেকদিন পারবে না, কারণ তোমার মধ্যে রেসপন্সিবিলিটি রয়েছে, কিছু না কিছু রয়েছে। কালকে হঠাৎ করে কারো শরীর খারাপ হলো বা কোথাও একটা কোনো কিছু হলো, তোমাকে যেতে হলো, সেখানটায় তুমি পড়তে পারবে না। সবসময় এটাকে তুমি যতটা সময় পাবে, যে আজকে 4 ঘন্টা পেয়েছো দিয়ে দাও, পরের দিন তো 1 ঘন্টা পেলে, তারপর দিন ওই যে কোথাও যেতে হয়েছিল আর হয়নি, আর বললাম আবার 3 ঘন্টা পেরেছো, আবার 2 ঘন্টা হয়েছে, আবার পরের দিন 4 ঘন্টা হয়েছে। এইভাবে দেখো এটা মোটামুটি প্রথম থেকে যে 15 ঘন্টা,
সেখান থেকে 17, 18, 20 হচ্ছে কিনা, ঠিক 25-এ তোমাকে পৌঁছাতে হবে। দেখবে প্রথম সপ্তাহে হবে না, আস্তে আস্তে হবে। একই রকম ভাবে সাবজেক্ট ওয়াইজ যেগুলো বললাম আমরা, যে উইক, মডারেট, স্ট্রং, এই জায়গাগুলোর ক্ষেত্রে 4, 5, 6, 7 এই জায়গাগুলোর ক্ষেত্রে এখানেও তোমাকে, কোথায় ছিলাম, এই যে এখানটায়, এই জায়গাগুলোর ক্ষেত্রে যে আমি ধরে নাও যে আমি এই সপ্তাহে আমি ধরো 20টা চ্যাপ্টার আমি টার্গেট করলাম। 20টা চ্যাপ্টার মানে কিন্তু বিভিন্ন সাবজেক্টের রেসপেক্টে, যে ম্যাথ থেকে 2টো নিয়েছি, রিজনিং থেকে 3টে নিয়েছি, হিস্ট্রি থেকে 2টো নিয়েছি, জিওগ্রাফির 2টো, পলিটির 2টো, ইকোনমিক্স এর একটা, স্ট্র্যাটেজিকের 2টো রয়েছে, তোমার সায়েন্সের 4টে টপিক নিয়েছি। এইরকম ভাবে 20টা এইভাবে তৈরি করো, ঠিক আছে? এর মধ্যে যেন ব্যাপারটা এইভাবে থাকে। তো সেখান থেকে তুমি দেখো যে প্রথম দিন তুমি একটা টপিক কভার করতে পেরেছো, দ্বিতীয় দিন, তৃতীয় দিনে হয়নি, এইভাবে দেখো না কি আসছে। দেখা গেল ওই 20টা টপিক নিয়েছিল, তোমার হয়তো 8টায় পৌঁছালো, এটাই দেখবে আস্তে আস্তে 9টা, 10টা, 12টা, 15টা পৌঁছাচ্ছে আস্তে আস্তে। প্রথম সপ্তাহে দেখবে হবে না, প্রথম সপ্তাহে হবে না, আস্তে আস্তে হবে। যদি এটাকে মেনটেন করতে পারো, একটা সময় দেখবে ইজিলি তুমি খুব সহজে 25 ঘন্টা পৌঁছে যাবে। মানে সপ্তাহে 25 ঘন্টা পড়া, নিজের পড়াটা তোমার কাছে কিচ্ছু না, তখন তুমি এটাকে আস্তে আস্তে বাড়ো, আস্তে আস্তে বাড়ো এই জায়গাটাকে, আস্তে আস্তে বাড়াও। যে 25 ঘন্টা জায়গায় 30 ঘন্টা এ করছে। আমি বলবো যে ম্যাক্সিমাম ওই 7 ঘন্টা বেশি পড়বেও না। মানে তুমি বাড়াতেই পারছো, প্রচুর পড়তে পারছো না, দরকার নেই, তুমি 7 ঘন্টা টাইম দাও ম্যাক্সিমাম, তার বেশি না। আমি যেটা একদম প্রথমে নিয়েছিলাম 7 ঘন্টা, ওই 7 ঘন্টা টাইম নাও ম্যাক্সিমাম, তার বেশি না। এই 3 ঘন্টাটাকে আস্তে আস্তে বাড়াও। তুমি কিভাবে বাড়াতে পারছো, কিভাবে করতে পারছো, দেখবে তত তাড়াতাড়ি তোমারই হবে। কারণ আমি এই কারণে বলছি, তুমি ধরো এই ডব্লিউবিসিএস বা ডব্লিউপিএসসির জন্য টার্গেট করে রয়েছো, বসে রয়েছো, এটাই পরীক্ষা দেবে, কিন্তু কালকে রেলের একটা ফর্ম বেরিয়েছে, তুমি কি অ্যাপ্লাই করবে না? তাহলে তোমাকে তো সেখানকার প্রিপারেশন নিতে হবে। কারণ রেলের অঙ্ক, রেলের রিজনিং পুরোপুরি আলাদা হয়, রেলের সায়েন্স তুলনামূলক একটু ডিফারেন্ট হয়, তুমি কি প্রিপারেশন নেবে না? তাহলে এই জায়গার জন্য বলছি, ঠিক আছে? আমি আবারও বলছি, জেনারেলাইজ করছি, স্পেসিফিক গেলে কিন্তু আর একটু এই জায়গাগুলো আস্তে আস্তে একটু একটু পাল্টাবে। তো মোটামুটি একটা জায়গা বোঝা গেছে? একটু আমাকে জানাও এই পর্যন্ত যে যা কিছু বললাম। প্রায় আমাদের 9:30 বাজতে গেছে, আমায় এবার নেক্সট পার্টে চলে আসবো। যে এই পর্যন্ত যা কিছু বললাম সব কি বোঝা গেছে, করা যাবে? মানে কার কার মনে হলো একদম, তুমি ট্রুলি আমাকে জানাও যে না এই স্যার 1.5 ঘন্টা সময় নষ্ট করালেন শুধু শুধু। এরকম যদি মনে হয় তুমি সেটাকে লিখে পাঠাও। মানে আমি তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করবো না, কেন ভাই এরকম বলছো, কেন ভাই তুমি সময় নষ্ট, বা তুমি যদি বলো না 1.5 ঘন্টা আমার ডেটা নষ্ট করালেন শুধু শুধু। আর যদি ঠিক উল্টোটাও মনে হয় যে হ্যাঁ ডেফিনেটলি একটা কিছু ভ্যালু পেলাম, কিছু পেলাম, সেটাও তুমি আমাকে জানাতে পারো ডেফিনেটলি। মানে আমি সবসময় বলে যাচ্ছি মানে আমি সত্যি, বাকি সব মিথ্যা, এরকম তো নয়। হতেই পারে আমি আমি পুরোপুরি ভুল। তো আমি সেটা জানতে চাইছি যে যা কিছু বললাম সেটাকে ট্রুথফুল মনে হলো, অ্যাপ্লাই করলে তা কি সত্যি মনে হচ্ছে রেজাল্ট দেবে, সত্যি কি মনে হচ্ছে রেজাল্ট দেবে, যেটা কি অ্যাপ্লাই করা যায়, সত্যি কি অ্যাপ্লাই করা উচিত, আমি এটা বলতে চাইছি, এছাড়া আর কিছু না। সত্যিকারটা অ্যাপ্লাই করা উচিত, অ্যাপ্লাই করা যায়, বা মনে হচ্ছে এটা দিয়ে করলে সত্যি কিছু রেজাল্ট পাওয়া যাবে? কারণ খেয়াল করে দেখো, আমরা শুরু করেছিলাম প্রায় 100, 105, 10 জন এরকম জয়েন করেছিল, তারপরে এখন প্রায় 56 জন, মানে প্রায় 50% চলে গেছে। তার মানে কারো কারো কিন্তু মনে হয়েছে যে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, ডেটা নষ্ট হচ্ছে, এরকম কিছু মনে হয়েছে কিন্তু। কারণ আগেও বলছি যে আমাদের 10 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, আর ইয়ে ডব্লিউবিসিএস আমি ধরি, তাহলে হয়তো পরীক্ষায় 10 লাখ ক্যান্ডিডেট ছাড়ো, আমি কম করে, আরো কম করে বলছি, চলো 3 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, আর চাকরি পাবে ধরে নাও 1000 জন। আমি খুব বাড়িয়ে বলছি, খুব বাড়িয়ে বললাম, প্রতি বছর হাজারও হয় না, বেশি বেশি করে বাড়িয়ে বললাম। তাহলে একবার হিসাব করে, রেশিও করে দেখো, যে 1 লাখ ক্যান্ডিডেটের মধ্যে 1000 ক্যান্ডিডেট আলটিমেট রিক্রুট হবে, তাহলে কি হবে? তো দেখো ইনিশিয়াল স্টেজে এটা খুব একটা টাফ নয়, আমি সবাই তাই করেছে। আমরা কেউ কিন্তু ওই এ টাইপের ক্যাটাগরিতে পড়ি না, যে সবাই সারা বছর পড়েছি আর তারপরে পরীক্ষা দিয়েছি, এরকম খুব রেয়ার আর রয়েছে। যারা বই পাগলা টাইপের একটু স্টুডেন্ট হয় তারা এরকম হয়। আমিও ওই তোমার মতো ক্যাটাগরিতে ছিলাম, সারা বছর নোটস জোগাড় করতাম, তারপরে এদিক ওদিক ফাঁকি দিয়ে এদিক ওদিক করা, এদিক ওদিক এ করা, তারপরে পরীক্ষার 3 মাস আগে না এবার চলো, পায়ের নিচে বালিশ দিয়ে হুম হুম করে পড়ে যাচ্ছি, রাত জেগে পড়ে যাচ্ছি, তারপর ঠিক আমার রেজাল্ট সেই জায়গায় নিয়ে চলে এসছে। বুঝাতে পারলাম? তো এই 3 ঘন্টা পড়াটা বিশ্বাস করো কিচ্ছু না, একদমই কিচ্ছু না।
এটা কিন্তু সম্ভব। চলো আমি নেক্সট পার্টে চলে গেলাম। রিজনিং এর মধ্যে আমি ঢুকছি এবার। রিজনিং আমাদের যেটা রয়েছে, তার আগে জাস্ট একটু ছোট্ট করে বলে দিই যে আমি এতক্ষণ ধরে কথা বললাম আমি কে, কারণ আমার তো কোথাও নাম টাম লেখা নেই। বলে রাখি, আমার নাম হচ্ছে রজত ঘোষ। রজত ঘোষ। আর এখানে বলা হচ্ছে পার্সুইং পিএইচডি। পার্সুইং পিএইচডি না, পিএইচডি অনেক আগে কমপ্লিট হয়ে মোটামুটি 2022-এর শেষে, 2022-এর শেষে কমপ্লিট হয়ে গেছে। তার আগে তো এমফিল হয়ে গেছিল, অর্থাৎ নামের আগে এখন আমার ডক্টরেট রয়েছে। তো বর্তমানে আমি রয়েছি ম্যাকআউট, তোমরা বোধহয় চেনো, আমি পরিচয় করিয়েছি MAKAUT ম্যাকআউট। ফুল ফর্ম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। মানে এর যেটা পুরনো ক্যাম্পাস রয়েছে সল্টলেকে, এর ঝাঁ চকচকে ক্যাম্পাস বলতে পারো হরিণঘাটাতে রয়েছে। আচ্ছা, তাহলে তো তুমি চিনবে। হরিণঘাটাতে রয়েছে, হরিণঘাটা যারা চেনো না আমি বলবো কল্যাণীতে রয়েছে, কল্যাণীও যারা চেনো না তাদের বলবো নদিয়াতে রয়েছে, নদিয়ার কল্যাণীর হরিণঘাটাতে রয়েছে ম্যাকআউটের ঝাঁ চকচকে ক্যাম্পাস, একদম হাই রোডের পাশে। বর্তমানে আমি এখানেই রয়েছি। তো এর আগে, মানে ম্যাকআউটের আগে, এটা তো আমার ঠিক আছে, এর পড়াশোনা বাইরে সবকিছু আলাদা। এর আগে আমি ছিলাম রাইসে। রাইসে দীর্ঘদিন, প্রায় 6.5 বছরেরও বেশি, 6 বছর 7-8 মাস 9 মাস এরকম কিছু একটা হবে, রাইসে কাটিয়েছি। তারপরে আন একাডেমি, আন একাডেমি যেটা অনলাইন প্ল্যাটফর্ম। মানে এই আন একাডেমির ক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি যে এখনো তুমি গুগলে যদি সার্চ করো যে আন একাডেমি রজত ঘোষ, এখনো আমার প্রোফাইল দেখতে পাবে। হয়তো রিচ কমছে, ভিউ কমছে, সে আলাদা কথা। দিশারিতে যাই হোক, ইয়ে আন একাডেমি হচ্ছে তোমার করতাম আমি বরাবরই শিয়ালদাতেই ম্যাক্সিমাম ক্লাসগুলো নিয়েছি। শিয়ালদা, বেহালা এই জায়গাগুলো আমি ম্যাক্সিমাম ক্লাস নিয়েছি। হাওড়া ময়দান এই জায়গাগুলো ম্যাক্সিমাম ক্লাস করিয়েছি। তো যাই হোক, আন একাডেমিতে এই তো বললাম যে এখনো যদি তুমি আন একাডেমি রজত ঘোষ সার্চ করো, এখনো তুমি আমার প্রোফাইল দেখতে পাবে। তো আন একাডেমিতেও মোটামুটি ওরকম 3 বছরের কিছুটা সময় বেশি, 3 বছর, 4 বছর 1 মাস 2 মাস এরকম, 4 বছর 1 মাস 2 মাস এরকম হবে। তো এই হচ্ছে আমার মোটামুটি কম্পিটিটিভ এক্সামের জার্নি। এছাড়া মেজর সেজর যারা রয়েছে আমি তাদের কথা বললাম না। 2020 থেকে, অর্থাৎ কোভিড এর পিরিয়ড থেকে আমি মোটামুটি এটাকে অর্গানাইজড ওয়েতে করছি। আমার মূলত সাবজেক্ট হচ্ছে ম্যাথ আর রিজনিং, এর আগে আমি এটাই পড়াতাম। 2020 থেকে এটা পুরোপুরি অর্গানাইজড ওয়েতে মাস্টার যে প্ল্যাটফর্ম যেটা তুমি দেখতে পাচ্ছ এই প্ল্যাটফর্মে শুরু করেছে। অর্থাৎ আমি ম্যাথ রিজনিং পড়াই ঠিক আছে, কিন্তু বাকি যে সাবজেক্ট গুলো রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, সায়েন্স, এগুলোর ক্ষেত্রে এখন আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে। এবং এখন আমাদের প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা ক্লাস হয়। মানে আমাদের কোনো গরুর গোয়াল নেই, জেন কম বা জেনারেল কম্বাইন বলে যে গরুর গোয়াল হয় সেই ব্যাপারটা আমাদের মধ্যে কিন্তু নেই। আমাদের পুরো আলাদা আলাদা সব, যে স্টাফ সিলেকশন কমিশন, রেল, ব্যাংক, এদিক থেকে এএনএম, জিএনএম, জেন পাস, তারপরে নেট সেট, WBCS, এখন যে SLST, টেট, সিটেট, এই সব কিছুর জন্য আমাদের আলাদা আলাদা পুরো ব্যাচ রয়েছে। 2020 থেকে কন্টিনিউ এই ব্যাপারটা এইভাবে আস্তে আস্তে চলছে। আর আমি এখানে যা কিছু তোমাদের সাথে বললাম বা যা কিছু ডিসকাস করলাম সবকিছু রয়েছে, আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব, একবার দেখে নিই। তো আমি সরাসরি রিজনিং এর কোশ্চেন নিয়ে চলে আসছি। ঠিক আছে, এই রিজনিং করার আগে আমি জাস্ট একবার বলে দিই যে রিজনিং ব্যাপারটা কি। আমরা সবাই অন্যান্য সাবজেক্টের সাথে বেশ কিছুটা পরিচিত, অনেকে হয়তো পরিচিত রিজনিং এর সাথে, অনেকে আবার একেবারে নতুন। কারণ এই সাবজেক্টের সাথে আমাদের কেন বলছি নতুন, কারণ এর তো অনার্স বা পাস বলে কিছু হয় না। তো সেই জন্য আর কি আমরা বলছি একটু রিজনিংটা বলে দিই যে কি অ্যাকচুয়ালি কি